আমার মতো যেন ভুল কেউ না করে কোনোদিন, যে স্বামী স্বামী সংসার জীবন ছেলে মেয়ে এটা ভাইবা যেন জীবনের এই ধরনের কোনো কিছু যেন কোনোদিন যেন এগুলো ধৈর্য না ধরে। আমি অনেক বড় ভুল করছি। আমার বাচ্চারাও সব সময় বলে যে তুমি তোমার জীবন থেকে তুমি তো ভুল করছো, আমাদের জীবনটাও তুমি বরবাদ করছো, আমাদের শেষ করে দিয়েছো। তোমার মা বাবা ভুল করছে, আমার মা বাবা 100% ভুল করছে। আর তার সাথে তারা যদি গাইড দিত আমাকে করতো, তাহলে আমি এই ভুলটা করতাম না কখনই। প্রত্যেকটা মা বাবা যেন ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখায়, লেখাপড়া জানি না দিকে আমি অনেক দুর্বল। আজকে আমি একমাত্র এই কারণেই আমার জীবনটা বরবাদ হয়ে গেছে। আপনারা জানেন আমি কথা না বাড়িয়ে শুরুতেই তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব, এবং একই সাথে আপনারা নিয়ম কারণ নিশ্চয়ই জানেন হ্যালো 8920 পার্টিসিপেট করার, সেটি আমরা একটু পরপরই অনুষ্ঠানের মাঝে মাঝে বলে দেব। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আমার সঙ্গে থাকবেন। ওকে, প্রথমে আমি আপনার নামটা জানতে চাচ্ছি। আপনার নাম? ফাতেমা জামান। ফাতেমা জামান। বর্তমান বয়স কত? 39 বছর। আর দেশের বাড়ি? পিরোজপুরের ফাতেমা জামান আজকে এখানে জীবনের গল্প বলতে এসছে। 39 বছর বয়স্ক একজন নারী, এবং তার যে জীবনের গল্প নিশ্চয়ই আমরা শুনবো। জি, আপনি বলুন একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে মনে পড়ে। আমার বাবা ডিফেন্সে চাকরি করতো। আচ্ছা। তখন উনি সৈয়দপুর রংপুর বগুড়াতে বেশিরভাগ জব করতো। আচ্ছা, ওখানেই আমার জন্ম। বগুড়াতে জন্ম? হ্যাঁ। তারপরে যশোর থেকে রিটায়ার্ড করে, তখন আমি অনেক ছোট। যশোর থেকে রিটায়ার্ড করে? হ্যাঁ। আচ্ছা, অনেক ছোট। তারপরে চিটাগাঙে আসে, চিটাগাঙে এসে ওখানে বাড়ি করে। আমরা 4 বোন 2 ভাই, আমি বড়। আপনার বাবারা কয় ভাই? 4 জন। 4 জন। ওখানে কি 2 ভাই 2 বোন নাকি 4 জনই ভাই? না 4 জনই ভাই। 4 জনই ভাই। হ্যাঁ। আপনার বাবার অবস্থান কত ছিল? উনি সবার ছোট ছিলেন। আর আমার বড় চাচা, ওনার ছেলে মেয়ে 4 জন, 2 ছেলে 2 মেয়ে। আচ্ছা। তার ভিতরে আলম ছিল ছোট। আচ্ছা। আর উনি ছিল 3 নাম্বার আর কি, 4 ভাই বোনের ভিতরে উনি 3 নাম্বার। আলমের কথা বলছেন আপনি? আলমের কথা, হ্যাঁ। আচ্ছা, ওকে। তা হঠাৎ একদিন আমাদের বাড়িতে আসে বেড়াতে। ও সেনাবাহিনীতে জব করে। আচ্ছা। জব করে, কিন্তু আমাদের সাথে তেমন একটা আসা যাওয়া নাই, যোগাযোগ নাই। আমি ছোটবেলায় 2 বার দেখছি আর কি। আলম? হ্যাঁ, আমার বড় চাচার ছেলে মেয়েকে আমি 2 বার দেখছি, কিন্তু ওই রকম মানে চিনি না আর কি। জি। তা আমি যখন আসে তখন আমার বয়স হচ্ছে 15, আর ওর আলমের বয়স হচ্ছে 35। আমাদের বাড়িতে হঠাৎ করে আসে। তা আমার বাবা মা তো অবাক হয়ে গেল যে কি ব্যাপার, হঠাৎ করে আলম আমাদের বাড়িতে আসলো এত বছর পরে। তা বলে যে না, এমনিতেই বেড়াতে আসছি। আচ্ছা। 3 দিন যখন হয়েছে তখন এখন বলতেছে যে চাচি মা আপনার সাথে, আমার মাকে বলতেছে আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনি মাইন্ড করবেন না তো পার্সোনালি? তখন মা বললো যে হ্যাঁ তুই বলতে পারিস, কেন না, আমি বল কি বলবি। তখন আমার মাকে বললো যে চাচি আমি ফাতেমাকে বিয়ে করতে চাই। মানে আপনাকে বিয়ে করতে চাই? হ্যাঁ। তখন মা বাবা বললো যে না, এটা হয় না, আমরা আপনের ভিতরে এটা কখনোই সম্ভব না। আর তোমার বাবা মা নাই, যেহেতু বড় ভাই আছে বোন আছে, ওদেরকে জিজ্ঞেস করো, ওদের সাথে কথা বলো, ওরা যদি বলে তাহলে দেখা যাবে, কিন্তু আমরা আসলে পক্ষপাতিত্ব না, এই আপনের ভিতরে কোনো আত্মীয়তা করা ঠিক না। তা তুমি একটা ভালো চাকরিজীবী, তুমি অন্য জায়গা বিয়ে করলে হয়তো ভালো হবে, পরক্ষণে দেখা যাবে যে তোমার বড় ভাই বোনেরা ওরা বিরূপ হয়ে গেছে, মানে ব্যাপারটা অন্যরকম হবে, তার চেয়ে তুমি বাড়িতে চলে যাও। কাজে না, আমি ওকে নিতে আসছি। তো মা বলে যে এটা তো হয় না, হঠাৎ করে তুমি নিতে আসছো, নিয়ে যাবে, এটা কোনো কথা না তো। তখন আব্বাকে আবার উনি রাজি করাইছে আলমের যে নিতে পারবে, কিন্তু আমার মা বলছে হ্যাঁ এক শর্তে দিতে পারি, যদি তোমার চাচাকে সাথে নাও বা ছোট ভাইকে, তাহলে ফাতেমা যাবে। হ্যাঁ, সে কিছুইতেই মানে সেটা মানতে রাজি না। আমি ডেকেতে দান বানতেছি, আমার কাছে মানে আইসে দাঁড়াই বলতেছি কি ফাতেমা রেডি হও তাড়াতাড়ি কইরা। আমি কেন এমন ভাবে বলতেছে, মনে হয় উনার সত্যি আমি বউ, মানে খুব মানে ধুমকি দিতেছে যে এখন রেডি হও, আমি বেবি নিয়ে আসছি, বেবির দাঁড়া করাই রাখছি, তুমি তাড়াতাড়ি রেডি হও। এখন আমি অবাক হয়ে তাকাইয়েছি। পরে মা বললে যে না এটা হয় না। এখন মার সাথে আব্বার সাথে ঝগড়া লেগে গেছে। আব্বা রাজি হয়েছে এক প্রকার যে না কি হবে, তার তো ভাতিজা, হ্যাঁ সে রাজি হয়ে গেছে, কিন্তু আমার মা রাজি হয়নি, আমার মামাও রাজি হয়নি। তো বলছে যে হ্যাঁ এই শর্ত হইলে তুমি নিয়ে যেতে পারো। তখন করলো কি, সে রাগ করে চলে গেল। রাগ করে গেল, আবার বলে গেল যে আমি বাড়িতে যাচ্ছি,
আপনারা ওকে নিয়ে, ফাতেমাকে নিয়ে বাড়িতে আসেন, আমি বড় বোনদের সাথে। তখন আবার আমার বড় ভাই, চাচাতো ভাই, ও আবার সৌদিতে থাকে। আচ্ছা। হ্যাঁ, ও বাড়িতে নেই। তখন আমার ওই মানে চাচাতো বোন যেটা বড়, ও আছে, ওই সবকিছু দেখাশোনা করে। তারপরে বলল যে বাড়িতে নিয়ে আসেন। তখন আমার মা মানে রাজি না, আসলে তখনও মা রাজি না, বলে যে না দেখবা। আমার মা বলছে যে না, এখানে একটা গন্ডগোল অবশ্যই অপেক্ষা করতেছে, যে কাহিনী শুরু করছে, আমাদের মনে হয় না ওখানে যাওয়া ঠিক হবে মেয়ে নিয়ে। তখন আমার বাবা বললো আমার বাড়ি আমি যাব, যখন যাইতে বলছে যাব। আমার আব্বা আমাকে নিয়ে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে শুনতেছি আমার চাচাতো বোন, বড়টা ছোটটা, মানে এরা যে কি খেপা খেপছে। তারপরে আমার বড় ভাই ও সৌদি থেকে মানে বার্তা পাঠাচ্ছে যে এটা হবার সম্ভব না। কেন হবার না? মেয়ে লেখাপড়া জানে না। হ্যাঁ, মেয়ে এক নম্বরে হচ্ছে মেয়ে লেখাপড়া জানে না, তারপরে হচ্ছে যে সে আমার বাবার অবস্থা ভালো না, গরিব। তখন এগুলো বলার পরে বাড়িতে যাইয়া অনেক মানে ঝগড়া ঝাঁটি কিয়ামত শুরু হয়ে গেল। আমি কিন্তু নিরপেক্ষ, আমার কোনো ভূমিকা নাই কোথাও, আমি একদম চুপচাপ। কিন্তু কষ্ট লাগতেছে ভাইবে যে আল্লাহ আমি কি অপরাধ করলাম, আমাকে নিয়ে এরকম টানা হেঁচড়া শুরু হইলো কেন। এইভাবে গন্ডগোল করার পরে ও তো 1 মাসের ছুটিতে আছে বাড়িতে, আমি আমার মেজে চাচার বাসায়, আমার আব্বা আর আমি, আর ও তো ওর বাড়িতে। এরকম মানে দফায় দফায় চলতেছে ঝগড়া ঝাঁটি, মীমাংসা, কিন্তু কিছুই হচ্ছে না, সবকিছু জিরো। তখন অনেক রাগারাগি হয়েছে। একদিন রাত্রে হঠাৎ কইয়া ওর এক কলিগ ছুটিতে আসছে, ও এগুলো শুনছে। ও আবার আমাদের বাড়ির কাছে শুনে এখন বলতেছে কি ব্যাপার, চাচার সাথে এরকম আলমের সাথে লাগছে কেন। তারপরে আমার মানে ফ্যামিলির সাথে আলাপ করে দেখে যে এই মানে ঘটনা। তো বলে যে হ্যাঁ আমি জানি, আমি সাক্ষী, এই চাচার মেয়ে কি তো মানে ওর নামে কাবিন কইরা রেশন খাইতেছিল। ফলস। কে বলছে এটা? এটা ওর কলিগ, একজন কলিগ বাসায় এসে তখন আমার বাবাকে বলছে। হঠাৎ করে আমার মেজো চাচার সাথে এগুলো শুনে এসে বলে আরে ভাইরা জানেন আমার মেয়ের নামে তো এরকম রেশ, এই জন্যই তো বলে আমার বউ বলে যে বিয়ে দিতে পারবেন না, আপনি বিয়ে দিতে চাইলে এই ধরনের কথা বলে, বিয়ে দিতে চাইলে আপনি বিয়ে দিতে পারবেন না। না, আচ্ছা। তখন আমার আব্বা বলে আরে তুই এত কিছু মানে লুকিয়ে রাখছিস, তুই আমাকে সরাসরি বললেই তো হইতো যে এই অবস্থা। কিন্তু তারা স্বীকার করে না। মানে আমি যতটুকু বুঝলাম যে আপনার নামে সে কোন একটা জায়গায় কাবিন না, ফলস কাবিন জমা দিয়ে রেশন তুলছে সরকারি চাকরি, কিন্তু আমরা জানি না, আমাদের কাছে কোনো ডকুমেন্ট নাই, বিয়েও করেনি। না না না, ওকে ওকে না। সেই কারণেই সে আমাকে আনতে গেছিল। হ্যাঁ, ইনুর থেকে বউ দেখতে চাইছে যে তুমি 10 বছর হয় কাবিন করে খাচ্ছ, বউ খোঁতায় নিয়ে আসো। কিন্তু সে আমাদেরকে বলে নাই, লুকাইছে। কিন্তু ওই ছেলেটা বলে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বলার পরে তখন আব্বা তো ক্ষিপ্ত হয়ে গেছে। ক্ষিপ্ত হইতো না, আমার আব্বা যখন বলছে আরে বেটা তুই আমার বড় ভাইয়ের ছেলে হয়ে আমার সাথে এরকম একটা ধোকাবাজি প্রতারণা করলি, আমি সরল সুদা মানুষ, তাহলে তো তোকে তো আমার দেখতে হয়। যখন বলছে তখন আমার মেজো চাচা, তারপর আব্বার একটা মামাতো ভাই, সেও অনেক মুরব্বী, অনেক সিনিয়র, সে, তারপরে আমি, আমার আব্বা একত্রে বসে খানা খেতেছিল। তখনও আমার বড় বোন, চাচাতো বোন আর আমার চাচাতো ভাই আলম, সে এসে করলো কি হুট করে বাসার ভিতরে ঢুকে গেল। এসে ওদের বাড়ি একটু দূরে, কিন্তু দূরে ফাঁকা ফাঁকা, আমার চাচার মেজো চাচার বাড়ি আর ওদের বাড়ি একটু ফাঁকা। বাসার ভিতরে আসার আইসে বলে যে হ্যাঁ, আমার আব্বা যখন বলছে না যে হ্যাঁ আমি দেখে নেব, তখন বলে আমাকে কি দেখবি। আইসে জুতো খুইলা আব্বার মুখের উপরে ধরছে। তখন 3 চাচা বসা মুরব্বী, আমার বাবা ছোট, আর আলম এই কাজটা করেছে। হ্যাঁ, আব্বা অবাক হয়ে তাকাই আছে। আর আমার ভাত খাওয়া হয়ে গেছে, আমি অলরেডি মানে চলে গেছি রুমের ভিতরে, যে এখানে মুরব্বীদের সাথেই হচ্ছে, আমার তো এখানে ভূমিকাই নেই। আমি কোনো কথা বলিনি, আমি চোখ দিয়ে অটোমেটিক আমার পানি এসে গেছে। কষ্ট লাগছে যে সে, সবাই জানে সে একটা ভদ্র ছেলে, আলম একটা খুব ভালো ছেলে, কিন্তু ওদিন থেকে সে মানে তার রূপটা মানে দেখা গেছে যে সে মুরব্বীদের সামনে এটা করলো। তারপর আমার বাবাকে, তখন আমার চাচা যে মুরব্বী, একজন মামাতো ভাই আর একজন আপন চাচা, মেজো চাচা, তখন বলে রে তুই তো ওর গায়ে শুধু জুতোই মারিস নেই মুখে, আমরা 2 চাচা 3 ভাই কি জুতো মার হয়েছে, তুই এত অভদ্র কবে হইলি? ওই যে বললো না আমাকে দেখে নেবে, আমি ওখানে সোনার টুকরো, আমাকে দেখতে পারবে না। আর ওদিকে আমার বড় বোন, চাচাতো বোন যেটা, ওনার বড় বোন, সে আমাকে সহকারে গালিগালাজ করতেছে। আচ্ছা, এখন দেখতেছি মা যা বলছে তাই ঠিক। এইভাবে দ্বন্দ্ব চলতে চলতে আলমের ছুটি প্রায় শেষ। হ্যাঁ, আমি কিন্তু তখনও বাড়িতে, আমার আব্বা আর আমি।
তখন আমার মা আবার চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, ওরা গেল বাড়িতে, কোনো খবরও নাই, আসেও না। আমার মা আবার চলে আসছে চিটাগাং থেকে, আমার মা আবার পিরোজপুরে চলে আসছে, বুঝছেন। আইসে দেখতেছে আমার মা যেদিন আসছে তার 2 দিন আগে আবার আলমে চলে আসছে, ছুটি শেষ। এইভাবে গন্ডগোল চলতে চলতে পরে করলো কি, ও ছুটি শেষ দেখা ও অফিসে যাইয়া আবার 10 দিনের ছুটি নিচ্ছে। আচ্ছা, ছুটি নিয়ে তারপরে আবার দেশে গেছে। যাওয়ার পরে এখন আমার মা বাবাকে বলে, হ্যাঁ চাচি আপনিও আসছেন, ভালো হয়েছে, চলেন আপনাদের সবাইকে আমি চিটাগাং নিয়ে যাবো। কেন, এই ব্যাপারে আমি একাই ডিসাইড করবো কি করা যায়, কিন্তু এখনো সময় হয় না। ফ্যামিলি সবাই যখন এই ধরনের ব্যবহার করতেছে, আমাদের ভিতরে গন্ডগোল লাগছে, এটা আস্তে আস্তে আমি সমাধান করব। আর চাচাকে মানা করবেন যেন আমার অফিসে না যায়। হ্যাঁ, তা আমার মা বললো যে তুমি তোমার চাচাকে কেন জুতো মারলা, গালিগালাজ করলা, সে মুরব্বী বলতেই পারে যে তোরে দেখাই দেবে, তাই তুমি তো এই কাজটা করা ঠিক হয় না। সে একজন অনেক সরল মানুষ আর তোমাকে অনেক ভালোবাসে, তুমি এই ধরনের কিভাবে করলা। তখন আমাদেরকে ও নিজের টাকায় খরচ দিয়ে আমাদেরকে চিটাগাং নিয়ে আসে। আচ্ছা, আমরা বাসায় চলে যাই, ওই নিউটে চলে যায়। এরপরে এইভাবে আজকাল কি বলবি কি সিদ্ধান্ত নিলি। তখন আমার মা আর কি বুঝতে পারলো যে আসলে এর ভিতরে ও চাচ্ছে যে এই ব্যাপারটা যদি নুটে জানে তাহলে ওর ক্ষতি হবে, এই জন্য বিয়েও করবে না, কিছু না, ও আমাদের সাথে এরকম করতেছে, মেয়ে বিয়েও দিতে দেবে না। তখন আমার মা বাবার ভিতরে একটা গন্ডগোল সৃষ্টি হয়ে গেল। আমি ঠিক বুঝতে পারছি না, মানে জিনিসটা খুব কনফিউশন লাগছে। কারণ একটা জিনিস যেটা বুঝতে পারছি যে ও কোন একটা নকল নথিপত্র বা কাবিন দিয়ে যেখানে কাজ করতো সেখানে সরকারের ঘরে এই কাগজগুলো জমা দিয়ে সে লম্বা সময় ধরে প্রায় 10 বছরের মতো রেশন খাচ্ছে, যেটা সম্পূর্ণরূপে অবৈধ। যখন সরকারের তরফ থেকে তাকে কাগজপত্র এগেইনস্টে প্রমাণ দেখাতে বলা হয়েছে, তখন এসে আপনাদের উপর এরকম জবরদস্তি করছে, কারণ বউকে তো দেখাতে হবে। আলটিমেটলি আপনি তো তখন কিন্তু সে ক্লিয়ার ভাবে বলে না, কিন্তু যখন আপনার বাবা এটা জানতে পারলো যে ওর কলিগের কাছ থেকে যে এই কাজটা সে করেছে, তারপর আপনার বাবা বলেছে তাকে দেখে নিবে এবং তখন আপনার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তারপর আপনার বাবা তার সঙ্গে কেন চিটাগাং হয়ে গেল? আমাদের বাড়ি না চিটাগাং, চিটাগাং তাকে নিয়ে কেন আসলো? আবার নিয়ে আসলো এই জন্য যে ওখানে যাই আপনাকে সমাধান দেব, এটা বলছে। কিন্তু আসলে তা না, আসলে সে ভয় পাচ্ছিল যে আমরা মানে অফিসে যাই রিপোর্ট করলে হয়তো কারণে ক্লেম করে তারা চাকরি। হ্যাঁ, বলছে যে আমার অফিসের চতুর্সীমানায় আপনি আসবেন না, আমি সমাধান দেব। এইভাবে বেশ অনেকদিন যায়। এটা হচ্ছে আপনার 91 সালের আপনার মাঝামাঝির দিকে শুরু, ধরেন ওখানে 6 মাস, আর এদিকে ধরেন 92 সালের ডিসেম্বরের দিকে সমাধানটা মোটামুটি মানে লাইনে আসবে আর কি। তখন আমাদের সাথে এইভাবে চলে অনেক দিন থেকে, কোনো সমাধানই দেয় না। পরে আমার আব্বা করলো কি, সিদ্ধান্ত নিল মা আব্বা যে না, এই সমাধান যখন সে দিতেছে না, অন্য কিছু করা লাগবে। আব্বার সাথে আমার মা সিদ্ধান্ত নিল, আব্বার সাথে আবার মার সাথে লাগিয়ে গেল। আমার আব্বা বললো যে না, ওয়েট করতে হবে। ও যখন বলছে, আমার মা বলছে যে না, এখানে কখনোই এই কাজটা সম্ভব না, এটা তুমি বললে হবে না, তোমার ভাইস্তে তো, এই জন্য তুমি বুঝতে পারতেছো না। এটা নিয়ে আমার মা বাবার সাথে অনেক বড় একটা দ্বন্দ্ব লাগে, ফ্যামিলিগত। লাগার পরে একদিন করে কি, আমার মা রাগ কইরা, ওখানে তো আবার পাহাড়ি এলাকায় পাহাড়ি গ্রাম আছে, পাহাড়ি গ্রামে আমার মা চলে যায় রাগ কইরা। পরে খুঁজে পাই না, পরে প্রশাসনের লোকজন মিলে তারপর আমার মাকে খুঁজে বাইর করে যে পাহাড়ি গ্রামে এক বাসায় বসে আছে। পরে নিয়ে আসার পরে বলে যে হ্যাঁ, আমার মেয়েকে নিয়ে এরকম শুরু করছে, আমার মেয়েটা না বিয়ে দিতে পারবো না কিছু না ও করবে, এটা তো খুব খারাপ কথা। এটা মানে ওর বাবা বুঝতে চাচ্ছে না। পরে আবার কি করলো, সিদ্ধান্ত নিলে যে হ্যাঁ, মেয়েকে এবার আমরা নিজের অন্য জায়গায় বিয়ে দেব, ওর কথা আর শুনবো না। এখন আমার মামা, তারপর বাবা, সবাইকে নিয়ে আমার বাবা পরে রাজি হইল যে ঠিক আছে। তখন ওই মুহূর্তে টাকা পয়সার অনেক সমস্যা, তা আমাদের অনেক গরু ছিল, কয়েকটা গরু বিক্রি করলো, ছাগল বিক্রি করলো, ধান ছিল, অনেক ধান হইতো ওই সময়, বিক্রি কইরা অনেক টাকা পয়সা নিয়ে ফ্যামিলি সব পিরোজপুরে চলে গেল যে দেশের বাড়িতে মেয়েকে বিয়ে দেব। পরে দেশের বাড়িতে এরকম কয়েকটা জায়গায় এই করার পরে এক জায়গা মানে আমার বিয়ে হ্যাঁ সব ফাইনাল হইল। হঠাৎ করে সে আবার 10 দিনের ছুটি, কার কাছে খবর পাইছে না ফ্যামিলি জানাইছে, কে জানে, ফ্যামিলি সম্ভবত জানাই না, হয়তো আমার মেজো চাচার দিক থেকে হয়তো কেউ জানাইছে। আইসে আমার বিয়ে ভেঙে দিল, বিয়ে ভেঙে দিল, হ্যাঁ ভেঙে দিল। আর বললো যে আমি করব, কেস করব, আমার বউ
তখন আমার মানে আব্বার মাথা নষ্ট হয়ে গেল, মারও মাথা নষ্ট হয়ে গেল, কি বলে না বলে। মানে বিপদ শুধু ওরা না, বিপদে আপনারাও আছেন এক করতে, কারণ এইরকম যদি কাবিননামা ফলস কাবিননামা নিয়ে দৌড়াদৌড়ি করে তাহলে আপনারা তো বিয়ে শাদী নিয়ে ঝামেলা হবে। সেইটাই তো। এবং একই সাথে আমার তো মা তো বিপদ। হ্যাঁ, আমার মা তো মানে মাথা নষ্ট হয়ে গেছে। আমার মা একটু কিন্তু লেখাপড়া বেশি, বুঝছেন, বাবা ওইরকম কোনো লেখাপড়া না। জি। তখন আবার আমাদেরকে নিয়ে আসলো চিটাঙে ফেরত, বিয়ে ভাইয়া ভেঙে দেওয়ার পরে তখন তো আমার মা সিদ্ধান্ত নিল যে না, এটা অফিসে অবশ্যই জানানো উচিত, মানে ওর অফিসে। হ্যাঁ, ওকে। তারপরে আমরা, আমার মামাও ছিল সাথে, আমার মামা সহ, তারপর মা বাবা আমি সহ অফিসে আসি। ও তখন হচ্ছে আপনার 91 এই তো শেষ হইলো, আলমের অফিসে আসেন। হ্যাঁ হ্যাঁ, 92 ডিসেম্বরে। আচ্ছা, ডিসেম্বরে। কিন্তু আলমের বাবা কি বলছিল যে না না, আলমের বাবা তখন নাই তো, মারা গেছে। তখন মারা গেছে, মাও নাই। তো বলুন, আপনারা তার অফিসে গেলেন। হ্যাঁ, তারপর? হ্যাঁ, অফিসে আসার পরে বিস্তারিত ঘটনা যা হয়েছে শুরু থেকে আমরা ওগুলো সবকিছু অফিসকে জানানো হয়েছে, ওর আলমের অফিসে। ওগুলো সবকিছু জানানো হয়েছে যে সে এতদিন থেকে এতদিন এই ধরনের হয়েছে। এখন অফিসিয়ালি ওর যে ইনচার্জ কোম্পানির, সে তো চাবে যে একটা ছেলে যাতে ভালোভাবে চাকরি করে, হ্যাঁ, সমাধানে আসে, এই ব্যবস্থা করতে। আর যখন শুনলো যে আমার আব্বাও মানে ডিফেন্সে চাকরি করতো, তখন তারা অনেক খুশি। আরো শুনছে সে আপন চাচা, তখন আরো খুশি। কিন্তু সে আমার চাচা তো ভাই আলম তখন স্বীকার করে নাই যে আমি আপন চাচা তো বোন বা সে চাচা। ওখানে বলছে যে না, সে আমার বাড়ির কাছেও যাইতে পারে নাকি, হাঁটতে পারে নাকি, তাকে চিনি না তো। অফিসে বলেছে হ্যাঁ, সে আমার চাচা না। তখন ওনারা তদন্ত করে দেখে যে না, সে আপন সত্যি চাচা। তখন আমার চাচা তো বোন বড়, যে সে আবার স্বীকার করছে যে হ্যাঁ, সে আমার ছোট চাচা, আমার বাবা বড়। তখন এখন ওনারা সিদ্ধান্ত নিলে সে তো রাজি হবেই না, বলে যে আমার জব যদি চলে যায় যাবে, কিন্তু সে মূর্খ মেয়ে আমি বিয়ে করতে পারবো না। আমি ঠিক কনফিউজ হয়ে যাচ্ছি আবারও। একটা হচ্ছে যে আপনারা তো বিয়ে করবেন না বলেই অফিসে গিয়ে ক্লেম করেছেন নাকি? অফিসে গিয়ে না সরি, হ্যাঁ, এখানে মানে হ্যাঁ অফিসে গেছি কমপ্লেন করার পরে, আমার বাবা ডিফেন্স চাকরি করে, ও চাকরি করে, এখন বলে ছেলেও আমাদের মেয়েও আমাদের, আমরা যা করি ওইটা আপনাদের ফয়সালা মাইনে নিতে হবে। তারা সিদ্ধান্ত নিল যে আমার সাথে আলমের সাথে বিয়ে দেবে। কারা সিদ্ধান্ত নিল এটা? অফিস থেকে সিদ্ধান্ত নিল? অফিস থেকে, একদম রেকর্ড অফিস। হ্যাঁ, তখন আমার আব্বা রাজি হইল আর কি। কিন্তু তখন আবার আলম বিগড়ে গেছে, আলম রাজি না বিয়ে না। তখন আলম বিগড়ে গেছে, আলম চাচ্ছে না বিয়ে হতে না। একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এখানে, সেটা হচ্ছে যেই সংস্থাতে উনি কাজ করত সেখানে এই জিনিসটা যে ভুয়া, একদিন যাবত যে জিনিসটা করেছে সেটা যে ভুয়া, এটা প্রমাণিত হলে তো চাকরি থাকার কথা না, এখানে তো কম্প্রোমাইজ করা। হ্যাঁ, কম্প্রোমাইজ করছে এই জন্য যে সে আপন চাচা তো বোন, হ্যাঁ, আর সে যেহেতু করছে, মেয়েটাও দেখতে শুনতে খারাপ না, কেন হবে না, অবশ্যই তুমি করবা। এইটা তারা সিদ্ধান্ত নিয়েছে যে আপনার ছেলে আমাদের ছেলে, আপনার মেয়েও আমাদের, ছেলেও আমাদের, আমরা যা বলবো ওইটা আপনার মাইনে নিতে হবে। আমার আব্বা আবার এটা মাইনে নিচ্ছে। তখন সিদ্ধান্ত নিলে কিন্তু আলম বিয়ে করতে চায় না। হ্যাঁ, আলম রাজি না। আলম বলতেছে যে আমার চাকরি চলে যাক, কিন্তু আমি বিশেষ করে আমার মানে বাবা গরিব, হ্যাঁ, তারপরে আমি লেখাপড়া উচ্চ শিক্ষিত না, এই জন্য সে বিয়ে করবে না। একটা খুবই ইন্টারেস্টিং বিষয় আমরা বুঝতে পারছি যে সামনে ঘটতে যাচ্ছে। একটা হচ্ছে যে সে এতক্ষণ দৌড়াদৌড়ি করলো বিয়ে করার জন্য, অন্য কোথাও বিয়ে হতেও দিতে চাচ্ছে না। যখন তার বিপদ হওয়ার সম্ভাবনা, ঠিক ওই মুহূর্তে অফিস থেকে সিদ্ধান্ত আসলো ঠিক আছে তোমরা তাহলে বিয়ে করো। অফিসে একটা খুবই উদারতার পরিচয় দিল, কারণ তার চাকরি থাকার কথা না। তখন সে আবার বিয়ে করতে চাচ্ছে না। দিস ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। ওকে, বলেন তারপর। তখন যখন চাচ্ছে না, তখন ওকে মানে কি বলবো, ওকে খেপানোর জন্য করলো কি, আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি বলো, আমরা তো সবাই রাজি। হ্যাঁ, ও করলো কি করবে না সেটা পরে দেখবো, কিন্তু তুমি কি বলো, তুমি কি রাজি? এখন আমার বাবা মা যখন ওদের কথা মাইনে নিয়েছে, আমি বলছি আপনারা যা করেন সেটাই আমি রাজি। তখন করলো কি, 10টা ছেলে আইনে আমার সামনে দাঁড়া করাইলো, 10টা মানে লোক ছেলে আইনা বললো যে এই মেয়ে কি তোমাদের পছন্দ হয়? ও যখন ঘৃণা করছে না যে আমি মূর্খ জুংলি গরিবের সন্তান, কেন বিয়ে করবো, ওকে বিয়ে করে তো আমি সারা জীবন সুখী হইতে পারবো না, সমাজে নিয়ে চলা যাবে না। তখন মানে ওনাদের অফিসের সিনিয়রদের লাগছে যে মেয়েটার তো কোনো দিকটা আমি ওই ধরনের কিছু দেখতেছি না, আরো আপন চাচা তো বোন, কেন হবে না?
লোকজন দাঁড় করানোর পরে হ্যাঁ 10টা ছেলে দাঁড়া করাই আমাকে বলতেছে কি এর ভিতর থেকে দেখো তোমার কাকে পছন্দ হয়। তখন আমি কিছুই বলিনি, আমি একদম নীরব, নিচে মাথা দিয়ে চুপ করে আছি, আমি কিছু বলি নাই। কিন্তু ছেলেরা পছন্দ করছে, আমাকে সবগুলোই পছন্দ করছে। এখন যেই করছে তখন সিনিয়ররা বলতেছে যে দেখছিস তুই তো মূর্খ জঙ্গলি কত কিছু বলতেছিস, আর এই 10টা ছেলে যে ওকে পছন্দ করলো বিয়ে করার জন্য, তুই কেন করবি না, তোর করতে হবে। ও যে না করলে জোর চাকরি চলে যাবে, উপরের রিপোর্ট চলে গেছে। এখন উপর থেকে ওনারা পারমিশন নিছে যে আমরা এই ব্যাপারটা সমাধান করার চেষ্টা আছি, ও যদি বিয়ে করে ফেলে এই মেয়েকে তাহলে ব্যাপারটা আমরা সামলেই নেব, তাহলে ছেলেটার কোনো সমস্যা হবে না, মেয়েটারও সমস্যা হবে না। আচ্ছা, এখন তারা এটা ই করছে, ওরা মনে করছে কি যে বিয়ের পরে হয়তো মানে ও ঠিক হয়ে যাবে আর কি। আচ্ছা, তখন আমি কোনো কথা বলিনি এখানে, আমি বলছি আপনারা যা করেন ওইটা ইয়েছে, চুপ আছি। তারপরে তারা করলো কি সিনিয়র যারা ওরা লোক ছেলেদের পাঠাইয়া মার্কেট টার্কেট করাল, মানে যতটুকু দরকার বিয়ে মানে করার জন্য, মানে অতটা মোটামুটি আর কি, মোটামুটি ধরেন একটা নাকফুল, তারপরে একটা সুতি শাড়ি, একটা এমনি একটা রাজশাহী সিল্কের একটা শাড়ি নরমাল আর কি, তারপরে জুতা, মানে টুকিটাকি আর কি কোন রকম আর কি, এ ধরনের সবকিছু মার্কেট করে নিয়ে আসছে। তারপরে নিয়ে আসে তারপরে এক সিনিয়রের বাসায় ওর মানে দায়িত্ব ছিল যেই কোম্পানির, ওনারই বাসায় সবকিছু আয়োজন করা হয়েছে। এরকম মানে 3 দিন এরকম সমস্যা যাওয়ার পরে 3 দিনের দিন আর কি বিয়েটা হয়। তখন ওনার বাসায় আমাকে মানে ওনার বাসায় আমার বিয়েটা হয়, বুঝছেন। কার বাসায় এটা? এটা ওর সিনিয়র মানে সুবেদার মেজর আর কি, সিনিয়র কোন এক কলিগের বাসায় আপনার বিয়েটা হয়। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তারপরে ওনারা তো খুব খুশি যে না আমরা একটা ব্যবস্থা মানে একটা পজিশনে আসছি, কিন্তু ও খুশি না, ও খুশি না এই জন্য যে সে তো চাইনি, মন থেকে তো চাইনি আসলে। আচ্ছা, তাহলে সে কি চেয়েছিল আমি তো পরিষ্কার হতে পারছি না। হ্যাঁ, সে চাইছিল ওই যে ইনুর থেকে তার বউ দেখতে চাইছে আমাকে, ওইভাবে সে আইনে আমার বউ দেখাইয়া কাজ সাইরে আমাকে বিদায় দিতে চাইছিল, এই ধরনের একটা। সেটা সে পারে নাই, সেটা পারে নাই বিদায়, সে ক্ষিপ্ত। হ্যাঁ, সে এই জন্য ক্ষিপ্ত, বুঝছেন, আর কিচ্ছু না। তখন হওয়ার মানে ওখানে বসে বিয়েটা হলো, আবার মানে আজকে বিয়ে হলো 2 দিন পরে আর কি ওখানে ক্যান্টনমেন্টে মানে আমাদের বাসা দিল আর কি, কোয়ার্টার সাথে সাথে দিল। এর মধ্যে আবার হলো কি আমার মা বাবাকে বললো যে আপনারা যাবতীয় যত কিছু সংসারিক জিনিসপত্র লাগে, আমার মামাও ছিল সাথে। তখন বললো যে আমার মা বাবা মামা এরা একাত্র ইয়া, তারপরে কিছু লোক এরা সবাই একাত্র মার্কেট টার্কেট করে যাবতীয় যা জিনিসপত্র সংসারে লাগে সবকিছু কিনা আমাকে বাসায় উঠিয়ে দিল আর কি। আচ্ছা, কিন্তু যার বাসায় বিয়ে হয়েছে ওই বাসায় আমি 2-3 দিন ছিলাম। তারপরে আমি ওই বাসায় বসেই মানে বাসর রাত হয়েছে, বাসর রাতটা ওই বাসায় বসে হয়েছে। প্রথম রাত্রে হলো কি আমার সাথে তেমন একটা কথা বললো না, শুধু বললো যে নেও সুতি একটা শাড়ি চাইলে দিল যে শাড়িটা পরে শুয়ে পড়ো। তখন আমি শুয়ে পড়লাম, আর বললো যে ছালাম কেন করতেছো, ছালাম আমি তো তোমাকে বিয়েই করিনি, মন থেকে ছালাম করার তো প্রশ্নই আসে না। তখন আমি চুপ করে আসি, কিছু বলি নেই। তখন বললো যে শাড়িটা পাল্টাই শুয়ে পড়ো, আর তুমি আমাকে আমার চাকরি বাঁচাবার জন্য আমি তোমাকে বিয়ে করছি, তুমি আমাকে ভুলে যেও। তখন আমার মানে আমি তখন মানে সাহস, আমার তো শরীর কাঁপতেছিল অনেক ভয়তে, এত শরীর কাঁপতেছিল যে আমি কোনো আর মানে ওর মুখের দিকে, আলমের মুখের দিকে তাকাইতেই পারতেছিলাম না ভয়তে। তারপরে আমি মানে সাথে সাথে আমার কান্না এসে গেছে এই কথাগুলো শুনা যে এত কিছু হইলো। তারপরে সে এরকম কথা বলতেছে, একটু কি দয়া মায়া নাই আমার প্রতি? আমি চাচাতো বোন আরো, আমি কোনো উত্তর দেইনি। ওই দিন গেল, সকালবেলা ভোরে উঠে চলে গেল, আমার সাথে আর কোনো কথাই বললো না। শুধু বললো যে যদি কেউ কোনো লোক জিজ্ঞেস করে যে রাত্রে তোমার সাথে আমি কোনো কথা বলছি কিনা, বলবা যে না। তখন আমি একা একা মনে মনে বলি কি যে এমন কেন কথা বলে, সমস্যা কি? তখন আমি চুপ হয়ে আছি। তখন আমাকে তো সকালবেলা আমার ভাবিরা, ওনার বোর ফ্যামিলির লোকজন সবাই ধরছে, তারপরে সিনিয়র যে সুবেদার মেজর সে ধরছে, কিরে ও কি ঠিক হয়েছে, আলমে তোর সাথে ভালোভাবে কথা বলছে?
আমি এখন হাসি দিয়ে বলি কি হ্যাঁ বলছে, কিন্তু আসলে তো সে হ্যাঁ। তারপরে এরপর দিন রাত্রে আবার ওনার বাসায় আসছি কিভাবে, ও তো থাকে অফিসে, দেখি যে একটা লুঙ্গি নিয়ে শুধু নিজে চেঞ্জ করার জন্য আসছে। আইসে চুপচাপ করছে, কথা নাই বথা নাই, ওই একই গান গাচ্ছে যে 3-3টা জীবন মনে হয় নষ্ট হয়ে যাবে। 3-3টা জীবন কি আমি না বুঝতে পারতেছি না, কি বলে 3-3টা জীবন, মানে আমি আর সে আলমে, কিন্তু আর একটা কি আমি বুঝতে পারতেছি না, কিন্তু আমি সাহসও পাচ্ছি না জিজ্ঞেস করার, সাহস পাচ্ছি না। আমি তো ভয়তে মানে কাঁপতেছি। ওনার আলমের মুখের দিকে আমি তাকাইতেই পারতাম না, ওনার পাশে বসা তো দূরে রয়েছে আর কথা বলা তো দূরে আছে, আমি এত ভয় পাইতাম ওনাকে। তখন এখন আমি বললাম সুবেদার মেজরের বউর কাছে যে আমি বুঝতে পারতেছি না, সে 3টা জীবন নষ্ট হয়ে গেল, আমি আর আলম, কিন্তু আর একটা কি। এখন আমাকে বলতেছে যে তুই জানার চেষ্টা কর ফাতেমা, যে সে কে। বলে না, শুধু বলে তুই আমাকে ভুলে যা, চাকরি বাঁচাবার জন্য তোকে বিয়ে করছি, তুই আমাকে ছাইরে চলে যা। এখন আমি বলি তাহলে আপনি বিয়ে করছেন কেন, আপনি আমার আপন চাচাতো ভাই, আপনি যাইনি শুনে এত কিছু হবার পরে আপনি পারতেন অন্যভাবে সমাধান করতে, কিন্তু আপনি বিয়ে করে আপনি যাইনি শুনে এই কাজটা তো আপনার করা ঠিক হয়নি। আমাকে এক থাপ্পড় মারিয়ে দিছে, তুই আমার মুখের উপর কথা বলতেছিস। বিয়ের কয়দিন পরে? 3 দিনের দিন। বিয়ের 3 দিনের দিন আপনাকে থাপ্পড় দিয়ে দিল? হ্যাঁ, যে আর তুই করে বলে, তা তুই ভাষাটা না আমার অনেক ঘৃণা লাগছে। তুই তো আগেও বলতো ও সময় বলতেছে, হ্যাঁ তুই করে বলতেছে, তখন আমার অনেক ঘৃণা লাগতেছে, কিন্তু আমি মানে প্রতিবাদ করতে পারতেছি না। প্রতিবাদ ওই কথাটা উত্তর দেওয়ার সাথে সাথে সে আমাকে থাপ্পড় মেরিয়ে দিয়েছে। তখন আমার অনেক কষ্ট লাগতেছে, আর আমি তো অনেক সুন্দর ছিলাম, আমার গাল লাল হয়ে গেছে। তখন আমার মানে কি বলবো, এখন কান্না করতেছি। এখন আমি কান্না করছি, গালে দাগ, এখন আমি ওদের সামনে কিভাবে বের হবো। ওই বাসার লোকজনের কাছে সুবেদার মেজরের বউ সাথে সাথে বুঝে ফেলাইছে যে তোকে মারছে, আবার ই করছে, আর তুই বলিস তোর সাথে ভালো ব্যবহার করতেছে। ঠিক আছে দাঁড়া, হারামজাদাকে দেখে নিচ্ছি। তখন সুবেদার মেজার অনেক রাগ করছে আর কি, রাগ করিয়া বলছে যে এই বেটা, এত সুন্দর একটা মেয়ে বিয়ে করছিস, আরো চাচাতো বোন, একটা মানুষের তো একটা আছে, সামান্যতম তো একটা মানুষের থাকে মানুষের প্রতি, কিন্তু কিভাবে তুই ওকে থাপ্পড় মারলি, তারপরে সে এমন ভাবে মারছিস যে গালে বসে আছে। তখন ওনাদের খুব খারাপ লাগছে ব্যাপারটা, আর ফার্দার এরকম করবি তো উপরে আমরা রিপোর্ট করে দেব যে সে আলম এখনো ঠিক হয়নি। আচ্ছা, হ্যাঁ। তার ভিতরে করলো 3 দিনের দিন সে কোয়ার্টার মানে হইলো, আমার বাবা মা তো সবকিছু কিনা ওনারা দিয়ে বুঝেই চলে গেছে। আচ্ছা, মানে ওনারাই গার্ডিয়ান, ওনারা এখন দেখবে, বলছে আপনাদের এখানে থাকার এখন আর কোনো প্রয়োজন নাই, আমাদের মেয়ে ছেলে আমরা কি হয় না হয় দায়িত্ব এখন আমাদের। আচ্ছা, চিন্তা করবেন না, কোনো সমস্যা হইলে আপনাদের অবশ্যই জানানো হবে। ওকে। তখন করলোকে ওনারা সবাই চলে গেল। আমি তো এগুলো কাউকে বলতেছি না, ফ্যামিলি মানে সে কিন্তু সুবেদার মেজরের বউ আর সুবেদার মেজর জিজ্ঞেস করলে বলতেছি, কেন ওনাদের বলা একান্তই আমার দরকার, এই জন্য আমি বলতেছি যে হ্যাঁ। পরে ওই বাসায় যাওয়ার পরে সে তেমন একটা কথাবার্তা বলে না, কিন্তু সে ঠিকই আমার সাথে করতেছে, আমাকে মানে ধরতেছে, আমাকে নিতেছে, আমাকে নিয়ে করতেছে, করতেছে, কিন্তু বাজার টাজারও করেন না ঠিক মতো, কিন্তু ওনারা কিন্তু খবর নিচ্ছে প্রতিদিন 3-4 বার করে যে ও ঠিক মতো বাজার করতেছে কিনা, তোমার সাথে ভালো কথা বলতেছে কিনা, কি করতেছে। কিন্তু আমি সব বেশিরভাগই লুকিয়ে যাচ্ছি। কেন? আমাকে হুমকি দিতেছে যে যদি কিছু বলো তাহলে কিন্তু তোকে মানে কি তোকে মাইরেই ফেলাবো। তো আমি তো এমনিতেই ভয়তে পাচ্ছি না, মানে আমার শরীর কাঁপে, ওর মুখের দিকে তাকাইতে পারি না। তখন আমি ও যা বলে আবার তাই শোনা শুরু করিয়ে দিলাম যে ঠিক আছে, ও যেটা বললো ওইটা শুনে দেখি কি হয়। এখন আমি তো মানে চেষ্টা করতেছি, তাকে অনেক ভালোবাসতেছি, আমি নিজে নিজে সাইদে সাইদে তার সাথে আমি শয়তানি বদমাশি মানে যত শয়তানি করা দরকার আমি ওর সাথে করতেছি, কিন্তু ও বিরক্ত বোধ করতেছে, ও এটা পছন্দ করতেছে না, আর ধাক্কা মারে, উল্টো পাল্টা গালি ইলাজ করে, বলে যে তুই দূরে দূরে থাক, তোকে তো বলিনি এগুলো, তো আমি তোকে তো আমি বউ বললে শিখেরই করিনি তুই। কিন্তু আমি যে প্রতিবাদ করবো যে তুমি তাহলে আমার সাথে করো কেন, করলা কেন, বা থাকো কেন, আমার সাথে এই ধরনের আচরণ কেন করো, অথচ তুমি যদি ভালো হইতে তাহলে তো তুমি আমাকে ছুঁইতেই না, হ্যাঁ আমাকে ব্যবহার করতে না। তাই
আমি না একা একা বুঝতে পারতেছি না ব্যাপারটা, একা একা বলতেছি মনে মনে। আমি আমার কাজ করতেছি, স্বামীকে যতটুকু করা দরকার বিয়ের পরে বউ, আমি ওর ভালো মন্দ, ওর খেদমত করা, ওর ভালো মন্দ করা, ওর খানা দেওয়া করা, ও যতটুকু আনতেছে বাসায় ওইটাই আমি করতেছি। কিন্তু ওনারা জিজ্ঞেস করতেছে, আমি বলতেছি মিথ্যা, যে হ্যাঁ বাজার টাজার করতেছে, এই করতেছে, খেয়াল করতেছে, আমার সাথে ভালো কথা বলতেছে। আসলে তা না, সে একা একা কান্নাকাটিও করতেছে। এখন আমি বুঝতে পারতেছি না, আমার তো এই ব্যাপারটা ভালো লাগতেছে না। তখন হঠাৎ করে এইভাবে চলতেছিল বেশি দিন না, 1 মাসের মতো, 1 মাস হয়নি কিন্তু। ও হঠাৎ করে একদিন একটা মেয়ে হাজির বাসায়, 2টা মেয়ে নার্স, একটা মেয়ে শ্যামলা খাটো কইরা, অনেক খাটো, মুখটুক অনেক বড় বড়, আর একটা মেয়ের লম্বা কালো। কি ব্যাপার, আপনারা কারা? বলে আপনি চিনবেন না, আমরা আলমের বন্ধু, শুনলাম ও বিয়ে করছে, তাই দেখতে আসলাম। আমি কো আচ্ছা। এখন বলে যে আপনি কি সত্যি আপন বড় চাচার মেয়ে? তখন আমি বললাম হ্যাঁ, ছোটবেলায় আপনার বিয়ে হয়েছে। আমি কে হ্যাঁ। কতদিন হয়ে আসছেন? আমি কে এই তো আসলাম, এতদিন হলো। ও আচ্ছা, মানে সে অনেক হাসি খুশি। হ্যাঁ, কিন্তু আমি তো মনে করছি মেহমান আসছে, পরিচিত একটা বন্ধু আসছে। আমি না দৌড়ে দৌড়ে রান্নাঘরে যাইতেছিলাম যে চা বানাবো, সে আমাকে হাত দিয়ে কাইরে কেড়ে নিয়ে রাইখে দিচ্ছে। না আপা, না আপা, শুধু আপনাকে দেখতে আসলাম, আলম নতুন বিয়ে করছে তো শুনলাম, দাওয়াতও দিল না, তাই আপনাকে দেখতে আসলাম। পরে আমার সাইডের যে উনি আবার ওনাকে বললাম যে ভাইয়া মেহমান আসছে, বলেন যে অমুক, ওর নাম যেটা সেটা বলে না, অন্য একটা নাম বলছে মেয়েটা। আর আমাদের এমপি চেক পোস্টে বলছে মানে আলমের খালাতো বোন, খালাতো বোন বইলে আমার বাসায় আসছে আর কি। তখন আমি বললাম যে ওনার নাকি এরকম একদম বন্ধু আসছে, মেয়ে বন্ধু 2 জন, আমি তো চিনি না, ওনাকে বলেন আসার জন্য। ও মাই গড, দেখি যে না, দৌড় পইরা চলে আসছে, একেবারে সাথে সাথে। যখন শুনছে না যে মেয়ে বন্ধু 2 জন আসছে, আমি তো অবাক। আইসা বলে কি, এরে তুমি কি বলছো, ও ওনাদের সাথে কিছু বলছো নাকি? কি বলবো, ওনারা তোমার বন্ধু আসছে, আমাকে দেখতে আসছে। খুব হাসি খুশি আমার সাথে, মানে ওই মেয়ে 2টা আমার এ নিয়ে খুব হাসি ঠাট্টা কথাবার্তা বলা, মানে আমি বুঝতেই পারিনি যে কে। কিন্তু আলমই দেখে মাথা নষ্ট, বলে কি আমার চাকরিটা এখনই চলে যাবে। তখন আমি কেন তোমার চাকরি চলে যাবে, তুই বুঝবি না। তখন বললো ওই কর্পোরাল বললো এই তাড়াতাড়ি একটা রিক্সা নিয়ে আয়। আমি খারি মেহমান আসছে, কোথায় নাস্তা পানি খাবে, ও তো নাস্তা পানি আমাকে দিতেই দিল না, সে আমাকে আপ্যায়নই করতে দিল না, তুমি এখন করো না। সে করলো কি, রিক্সা ওকে দিয়ে আনাইলো, বলো যে তোমার সাথে আমি বাসায় যেই কথা বলবো, তুমি চলে যাও, 1 সেকেন্ড আর এখানে দাঁড়াবা না। কাকে বললো এটা? ওই মেয়ে 2টাকে। মেয়েটাকে ও আপনার হাজবেন্ড বললো, আলম বললো? হ্যাঁ। আর যে মেয়ে মানে আসছে আর কি, ওর তোমাদের সাথে আমার পরে কথা হবে, চলে যাও, এখন আমার টাইম নেই, আমার আবার অফিসে যাইতে হবে, মিথ্যা বলছি আর কি। তখন রিক্সা নিয়ে এখন আমি সিঁড়ির নিচে নামছি ওদের সাথে, কেননা মেয়ে 2টা তো আমার সাথে খারাপ ব্যবহার করে নাই। হ্যাঁ, খুব হাসি খুশি। আমি আফা আপনার কাছে আবার আসবো, আবার কথা বলবো, আপনি মনে কিছু করেন না যে আমরা নাস্তা পানি খাইনি, কিছু কষ্ট পাইয়েন না আফা, আপনাকে অনেক ভাল লাগছে, আবার আসবো। আমি টাটা দিয়ে বিদায় দিয়ে দিলাম, ঠিক আছে। বাসায় যখন আসলাম তখন মানে আলমে কান্নাকাটি শুরু। তখন কান্না করে আর বলে কি, 3টা জীবন বলছি না, 3টে জীবনের একটা জীবন ওই মেয়েটা, নাম বলে দিল। 3টা জীবনের একটা জীবন ওই মেয়েটা। মেয়েটা তো 2টো মেয়ে এসেছিল, কোন মেয়েটার মধ্যে? এই মেয়েটা মোটা সোটা খাটো যেটা। হ্যাঁ, আপনাকে আদর করছিল? হ্যাঁ, ওই তো আমাকে মানে চুল দেখছিল, আমার হাত দেখছিল, আমার মুখ, আমাকে জড়াই ধরছে। উনি নার্স। উনি নার্স ছিল, প্রাইভেট ক্লিনিকে ওই সময় জব করতো, এখন সরকারি। কি নাম ছিল ওনার? ওনার অরিজিনাল ছিল কোহিনুর, আর আমার বাসা আসছিল লাকি নামে। লাকি নামে, ঠিক আছে। তো ওই মেয়েটাও আপনাকে আদর যত্ন করতো। ওই বললো 3টা জীবনের এই মেয়েটা হচ্ছে সেই জীবন। ওকে ওকে। কিন্তু মেয়েটা ধরা দেয়নি, বুঝছেন। এখন আমি না থম খাইয়ে গেছি, আবার ভয় লাগছে যে কিছু বললেই তো মাইন্ড শুরু করে দেবে। এখন কান্না করতেছে, এমন ভাবে কান্না করতেছে, মানে ওই মেয়েটার জন্য, যে তাকে আমি মানে আমার বড় বোন যে চাচাতো বোন, সে অলরেডি আমার ছোট চাচাতো বোনের জামাই সহ আইসা আমার বাসায় আমাকে মানে বলে নাই, আমার বাসায় আসছে, আমাকে অপমান করছে, কিন্তু সে ওই মেয়েকে বিয়েও করাইছে। আচ্ছা। হ্যাঁ, কিন্তু এই ব্যাপারটা আমি কিছুই জানি না। ওই মেয়েটাকে বিয়েও করেছে? হ্যাঁ,
বিয়ে করছে অলরেডি, এই জন্য সে আমাকে দেখতে আসছে। তাকে বলছে আমি কোনো বিয়ে শাদী করি নাই, কিছু করি নাই, কিন্তু ওর কলিকে বলে দিয়েছে যে তার অলরেডি বউ নিয়ে থাকতেছে, তুই দেখায়। ওই মেয়েটাকে সে বিয়ে করছে, তার মানে বিয়ে করছে, মানে কবে করছে জানেন? আমাকে বিয়ে করার 25 দিনের মাথায় সে ওই মেয়েকে মিথ্যাটা বলে বিয়ে করছে। আপনাকে বিয়ে করার পরে গিয়ে বিয়ে করছে? হ্যাঁ, পরে। ভেরি ডেঞ্জারাস স্টোরি। ওকে, বলেন তারপর। হ্যাঁ, এখন এই ব্যাপারটা এখন নিজের মুখে বলে দিচ্ছে যে আমি অমুক দিন আমার বড় যে চাচার যে বড় মেয়ে ও আসছিল, তারপরে ওর বোনও আসছিল, বোনের জামাই ছোটটা, ওদিন আমি ওকে বিয়ে করছি। আমাকে ওরা যা বলছে কি করব, আমি বাধ্য হয়ে বিয়ে করছি, আমার উপায় ছিল না। লাকিকে? হ্যাঁ, লাকি, কোহিনূরকে। হ্যাঁ, কোহিনূরকে। এখন ওই মেয়ের তো এখন আমাকে দেখতে আসিয়া দেখে আমার মাথা নষ্ট। এত সুন্দর মেয়েকে বিয়ে করিয়া আরো এই কাহিনী কইরা আমার সাথে মিথ্যা বললো যে আমি কোনো বিয়ে করি নাই, শাদী করি নাই, আমাকে বিয়ে করলো। হ্যাঁ, আমি একটা চাকরিজীবী মেয়ে, আমি অলরেডি জব করতেছি, শিক্ষিত, কিভাবে সে পারলো? প্রকাশ হয়ে গেল না। এখন ব্যাপারটা সে এখন তার সাথে গন্ডগোল লাগছে। এখন সেই দুঃখে সে আলম কান্না করতেছে যে ব্যাপারটা জাইনে গেল, আমার ফাতেমাকে দেখে গেল। হ্যাঁ, নিজেরই সে এই সেই কোহিনূর বলে। তখন বলল যে আমি ওকেও রাখবো, তোকেও রাখবো। কেন রাখবো জানিস? আমার চাকরি যতদিন আছে তুইও ততদিন আসিস, কেননা তোকে না রাখলে তোমার চাকরিটা থাকবে না। আর ওকে রাখবো এই জন্য যে, কিন্তু ওই মেয়ে তো এর সাথে দ্বন্দ্ব লেগে গেছে। ও বলে যে না, এ বউ থাকাকালীন আমি তোমার সাথে থাকবো না, আমি একটা চাকরিজীবী মহিলা, কেন থাকবো? হ্যাঁ, আর সে তো দেখতে শুনতে খারাপ না, তাকে নিয়েই তুমি থাকো। না, সেটা হবে না, তাকে রাখবো না, তোমারও থাকতে হবে। এখন করলো কি, আমাকে রাজি করাইলো, কান্নাকাটি করে। আমি আবার উনার কান্নাকাটি দেখে আমি আরো দুর্বল হয়ে গেলাম যে উনি আলমে এইভাবে কান্নাকাটি করতেছে। ঠিক আছে, যা থাকে কপালে। আমি এবার আমার ছোটবেলা থেকে একটা অভ্যাস কি, মানুষের কষ্ট আমি দেখতে পারি না, ত্যাগ করতে অনেক ভালোবাসি। তারপরে আমি রাজি হইলাম ওর কথায়। ঠিক আছে, তুমি যদি চেষ্টা কইরা পারো, ওই মেয়েও থাকবে, আমিও থাকবো, ঠিক আছে, আমি কাউকে বলবো না, তুমি ওকেও রাখো, আমিও থাকি। কিন্তু এই কথা বললো না যে চাকরি যতদিন আছে ততদিন আমাকে রাখবা। এই কথা বললে আমার অনেক কষ্ট লাগে। না, সে সরাসরি কথা হয়েছে 10টা বাচ্চা হইলেও তোকে আমি রাখবো না, কিন্তু আমাকে তুই সাথ দিবি, ওকেও রাখবো আমি। কিন্তু ওই মেয়ে রাজি না, বলে যে সম্ভব না, যদি ওকে তাড়াতে পারো তাহলে আমি আছি। লাস্ট এই কথা বলে দিছে। তারপরে তো এই আমার উপর টর্চারিং বেরিয়ে গেল। এমনিতে তো ছিল আগে এরকম, এখন একেবারে রেগুলার। সে কথায় কথায় কথা বলার আগে মারতেছে। আর ওর একটা অভ্যাস ছিল চুল ধইরা মারত, চুল আগে ধরতো, তারপরে মুখের উপর এই আমার মুখে যত দাগ বেশিরভাগ দেখবেন ঝাড়ু, শলার ঝাড়ু আর ঘুষি, থাপ্পড়, রেগুলার দাগ বেশি। তারপর মুখে টর্চারিং করতো, প্লাস শরীরে তো করতোই, মুখে আগে দিত, চুল ধইরা তারপর মুখে আগে দিত, ফাটাই ফেলাইতো একদম। তখন আমি আর কিছু বলতে পারতাম না, কোনো কথাই বলা যাইতো না। এইরকম কিন্তু ওকে আমি প্রায় 2 বছর, ওকে দেখলেই আমার শরীর কাঁপতো, ওর মুখের দিকে তাকাই কখনো উত্তর দিতাম না, মায়ের ভয়তেও কথা বলতাম না পরে। আর এমনি তো ওনাকে কেন আমি জানি না, সবাই হয় কিনা তাও জানি না, কিন্তু ওকে আমার দেখলেই আমার শরীর কাঁপুনি উঠে যাইতো, কাঁপতো অনেক, ভয় পাইতাম। তখন এই ঘটনা, এখন ওরা ফ্যামিলি সহ আমার বড় বোন, ছোট বোনের জামাই, এরা সহ সিদ্ধান্ত নিল আলাদা গোপন ভাবে, আমি কিন্তু জানি না যে কিভাবে কি করা যায়। ওই মেয়ে তো চাচ্ছে না, সতীনের কেন ঘর করব, আমি একটা চাকরিজীবী মেয়ে। লাস্ট বলে দিয়েছে যে ওকে যদি তাড়াতে পারো তাহলে আমি আছি। এখন তাদের মাথার ভিতরেই হয়েছে যে কিভাবে তাড়ানো যায়, ওকে কিভাবে তাড়ানো যায়। এখন হঠাৎ করে আমাকে বলে, কি রে, 1 মাসের বেশি হইলো বিয়ে হয়েছে, তুমি তো বাড়িতে যাওনি, তুমি কয়দিন বাড়িতে যেই বেড়াই আসো। তখন আমি তো, আমার মনটা তো, মানে আমি তো ছোট, এত না ছোট, মার প্যাচ বোঝেন না, না মার প্যাচ বুঝি না, কিন্তু মায়া দেওয়া মহব্বত, আরো ছোট ছোট ভাই বোন আছে বাড়িতে, ওদের জন্য আমার খুব পরাণ কামতেছে। ওদেরকে আমি মানে খুব আদর করতাম, ছোট আমি বড় সবার। হ্যাঁ, মনে মনে কই তাহলে তো ভালোই হয়, খুব খুশি হয়েছি আমি কিন্তু এগুলো বুঝতে পারি নাই যে ওর মনে কিছু আছে বা কিছু। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তো ভালোই হয়, তাহলে তুমি আমাকে নিয়ে চলো। ঠিক আছে, কালকে 10 দিনের ছুটি নেবো, তোমাকে নিয়ে তুমি বেশ কয়েকদিন বাড়িতে বেড়াও, অনেকদিন 1 মাস হয়ে গেল বাড়ি থেকে আসছো আর যাওনি। ঠিক আছে, রাইখা আসছে বাড়িতে, রাইখা আসছে। একে একে 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, কি রে চিঠি 10টা লেখি, একটার উত্তর নেই। এখন আমি না মানসিক ভাবে অনেক ভেঙে পড়ছি, আর শুধু কান্নাকাটি করি।
আর মানে চৌকুই বুঝতে পারি না, সারাক্ষণ ওকে নিয়েই ভাবি, ওকে কতক্ষণে দেখবো, ওর কাছে কতক্ষণে আসবো, কি করব, কি ব্যাপার, ও এরকম কেন করতেছে। হ্যাঁ, এখন আমার মা বাবার মনে তো আতঙ্ক আগে থেকে, ওরাও ভাবতেছে ঘটনাটা কি, নিশ্চয়ই কোনো কিছু ঘটনা আছে এর মধ্যে, আবার নতুন করে কি করতেছে না করতেছে। 3 বার যখন হয়ে গেছে তখন আমি ইনুর থেকেই চিঠি আসলো, সুবেদার মেজরের চিঠি লিখলো আমার বাবাকে, কি ব্যাপার আপনার মেয়ে কই, কোয়ার্টার ছাইরে দিল, আপনার বড় ভাইয়ের মেয়ে আসলো, বোনাও আসলো, এরা সহ ওখানে আইসা বাসা ছাইরে দিয়ে জিনিসপত্র সব নিয়ে বাড়িতে চলে গেছে পিরিজপুরে। আপনার মেয়ে কই, আপনার মেয়ে নাকি থাকবে না কোয়ার্টারে, ওখানে ক্যান্টনমেন্টে মানে অফিসে আপনার সম্পর্কে বলেছে যে আপনি থাকবেন না। হ্যাঁ, আমি থাকবো না। হ্যাঁ, এখন কত বড় একটাই, কিন্তু অফিসটা আমাকে খোঁজ নিবি, তারা চিঠি দিচ্ছে, তখন তার মোবাইলের সংযোগ ছিল না। চিঠি দেওয়ার পরে আমরা এখন আব্বা তো খুব হয়েছে যে আসলে আমারও ভুল হয়েছে, আমি তো ওকে অনেক বিশ্বাস করছিলাম যে পরে হয়তো ঠিক হয়ে যাবে, আমি আসলে মেয়েটাকে দেওয়াই উচিত হয় না। তখন আব্বা মা বললো কি, খুব কষ্ট পাইলো আর বললো যে ঠিক আছে আমরা আসতেছি, কিন্তু আবার দ্বন্দ্ব লেগে গেলো আমাদের ফ্যামিলিতে আমার আব্বা মার সাথে। আমার মা খালি দোষারোপ করতেছে বাবাকে যে তুমি বাঁচতে বাঁচতে বুঝলে কিছুই বলো না, চুপ হয়ে থাকো, চুপ থাকলে চলে, সে আমার মেয়ে, আমাদের মেয়ের তো জীবনের একটা দাম আছে, কিছু বলো, এটি নিয়ে লাগছে। পরে আমি বললাম যে না, তোমাদের কিছু বলতে হবে না, আমি নিজেই একটা ছেলেকে নিয়ে, আমাদের গ্রামের একটা ছেলে ছোট, ওর বয়স হয়তো 20 বছরের মতো হবে, ওকে বললাম, ওর নাম হচ্ছে রানা, ওকে বললাম রানা, বাবা মা কারো যাওয়ার দরকার নাই, তুই আমার সাথে চল তো অফিসে যাই, কি অবস্থা দেখি। পরে আসছি, আইসি এখন আমার সাইডম্যান বলে যে আরে ভাবি আমাদের বলছে আপনি থাকবেন না, বাসা ছাড়িয়ে দিয়ে সবকিছু নিয়ে চলে গেছে, আমরা তো খুব আফসোস করতেছি, আর বলতেছি না এই মেয়েটা এই কথা বলতে পারে না, মিথ্যা কথা, আপনি আসছেন। সুবেদার মেজারও সব খুশি হয়েছে অনেক। আসার পরে তারপরে ওই আমার সাথে সাইডম্যানের বাসায় উঠলাম আর কি, কিন্তু মানসিক ভাবে অনেক ভাঙিয়ে পড়ছি যে উনি আমার সাথে এরকম কেন করতেছে। অলরেডি আমার হইল কি, হঠাৎ করে আমার বাচ্চা আসছে, কিন্তু আমি কিন্তু জানি না, আপনি কনসেপ্ট করেছেন কিন্তু আপনি জানেন না, আমার মাথা ঘুরতেছে, আমার খারাপ লাগতেছে, আমি অসুস্থ হয়ে গেছি, আমি মনে করছি মানসিক ভাবে হয়তো আমি অসুস্থ, তাই আমার খারাপ লাগতেছে, আমি বুঝতে পারতেছি না। আর আমি অনেক হৃষ্টপুষ্ট ছিলাম, স্বাস্থ্য ছিল অনেক। তারপরে শরীরে কোনো সমস্যা হইলে আমি মানে অতটা না পাতা মানে ভেঙে পড়তাম না আর কি। তখন সুবেদার মেজার করলো কি, পাশেই আবার আমাদের হাসপাতাল তো বোঝেন, সরকারি হাসপাতাল তো সবসময়ের জন্য একদম সিক্রি বোর্ডের খাতা টাতা বানাইয়া তারপরে বললো যে আমার সাইডম্যানের যে তুই নিয়ে যা তোরে ডাক্তারের কাছে, কি অবস্থা। পরে চেক আপ করে দেখে যে এই অবস্থা। এখন তো তারা সবাই খুশি, মনে করছে আরে এই ধরনের খবর যখন হয়েছে অবশ্যই ভালো কিছু হবে সামনে, মানে ও ভালো হয়ে যাবে আর কি। কিন্তু তা না, সে আসছে যখন দেখছে যে আমি অফিসে আসছি আবার, তখন তার মাথা আবার নষ্ট হয়ে গেছে। তখন সে ওই মুহূর্তে সে অফিসে ছিল না, ওই মুহূর্তে সে করছে কি, সে বাড়িতে ছুটি। বাড়ি বলতে সে সবসময় মানে আমি এই 3 মাস যে আমার কাছে করতো না, এই ছুটিটা সম্পূর্ণ আমার নাম দিয়ে মানে বউর কাছে যাচ্ছি বলে ওই মেয়ের কাছে যাইতো, লাকির কাছে যেত, হ্যাঁ ওখানে সময় কাটাইতো। আর ইনুটে বলতো যে আমি রাঙামাটি গেছিলাম, হ্যাঁ এইভাবে। পরে ওনারও তো অনেক খেপে গেছে, আর একদিকে খুশি হইলো ওই খবরটার জন্য, কিন্তু সে খুশি হইতে পারলো না, তার মাথা নষ্ট হয়ে গেছে যে আমি এত প্ল্যান করতেছি, এত কিছু করতেছি, আবার এগুলো কি, এগুলো তো আমি চাই না। তখন আমাকে বললো আমি চাই না, এই বাচ্চা আমি চাই না, আমি রাখবো না। আমি বলছি না 10টা বাচ্চা হইলো তোকে রাখবো না, কেন তুই সংসার করতে চাচ্ছিস, তোর সাথে তো আমি সংসার করতে চাই না, বাচ্চা কোনো কিছুতেই বাচ্চা দরকার নেই, এমন টর্চারিং শুরু করলো। তখন আমি বাধ্য হয়ে ওনার কথা মতো মানে ওইটা নষ্ট করতে বাধ্য হইলাম। হ্যাঁ, যে তুমি শান্তিতে থাকো, ঠিক আছে। তখন আমার মাথায় একটা জিনিস আসলো, আচ্ছা আমি তো বেশি লেখাপড়া জানি না, আপনি এক কাজ করেন, আমাকে স্কুলে ভর্তি করে দেন, হ্যাঁ আমি লেখাপড়া শিখে আমি নিজের রাস্তায় চলে যাব, আমাকে এই হেল্পটা করেন, আপনার জীবন থেকে আমি চলে যাব।
লেখাপড়া শিখে আমি নিজের জীবনে চলে আমার জীবনে আমি চলে যাব। আমি কিন্তু একমাত্র আমি দুর্বল, শুধু লেখাপড়ার কারণে আমি কই যাব। হ্যাঁ, আর ফ্যামিলির বড় মেয়ে, আমি একটা মান সম্মানও তো আছে। তখন তো আপনার বাবা রিটায়ার করেছে? হ্যাঁ, রিটায়ার করছে। তখন সে কোনো কথাই আমার রাখে নাই, শোনেও নাই। ওটা আমার ব্যাপার না, আমি পারবো না তোকে লেখাপড়া করাইতে। তখন বলে তা আমি কিভাবে কি মানে আমি আপনার জীবন থেকে যে যাব, আমি কিভাবে চলবো বা যাব, এ ধরনের সম্ভব না। আমি তো কোনোদিনই আপনার জীবন থেকে যাব না। এখন আপনি যদি মাইরে ফেলান তাহলে ঠিক আছে। হুমকি দিত সব সময়। হ্যাঁ, তারপরে আপনার হাতে তো অপশন ছিল, আপনি চাইলে গিয়ে অফিসে কমপ্লেইন করতে পারতেন। আপনি সেটা অপশন তো ভরপুর, কিন্তু আমি তো নিজের থেকে সহ্য করতেছি, নিজের থেকে এটাই সহ্য করতেছি। সে আমার আপন, রক্তরও তো একটা ব্যাপার আছে, কিন্তু তার ভিতরে ওই জিনিসটা কেন যেন কাজ করে নাই। আমি যে চাচাতো বোন, রক্তের যে একটা সম্পর্ক, কিন্তু তার মধ্যে এই ধরনের কোনো ভূমিকাই ছিল না। আমি অবাক হইয়া তাকাই থাকতাম মাঝে মাঝে যে ঘটনাটা কি, উনি এরকম কেন করে। আবার আমরা দুইজন কিন্তু চেহারার সাথে বেশ ভালো মিল ছিল, একসাথে হাইটে গেলে সবাই তাকাই থাকতো আর বলতো এরা মনে হয় ভাই বোন। এত মানে ও দেখতে কিন্তু অনেক নায়কের মতো। তারপরে আমি অবাক হইয়া মানে এখন আমি ওর কথা শুনে কি করা উচিত, আমার আসলে কি করা উচিত, আমার মাথায় তো কিছু আসতেছে না। আর আমি এই মুহূর্তে যদি বাবা মাকে বলি, অফিসে বলি, তাহলে তো অ্যাকশন শুরু হয়ে যাবে। আমি চাইনি যে ওর চাকরিটা যাক বা ও কষ্ট পাক, জেল খাটুক। জেল তো অবশ্যই হইতো। এখন এই কথা আমি এত সোজা, আমি অনেক নরম কথা বলি না, খুব কম কথা বলি, ওকেও ভয় পাই, কিন্তু আমি বুঝতে পারতেছি যে সে আমার সাথে পুরো দমে অন্যায় করতেছে। সে একটা কাজও ভালো করতেছে না, কথাও ভালো করতেছে না, কিন্তু আমার কি করা উচিত তাও বুঝতেছি, কিন্তু মায়া করতে পারতেছি না। মায়া লাগতেছে যে না, আমি কিভাবে সম্ভব, আমার দ্বারা সম্ভব না তাকে কিছু করা বা বলা। তার চেয়ে বরং চুপ করে সহ্য করে যাই। চুপ করে শুধু কান্না করতাম। তা আমার রাগ তো ছিলই না, ওই মন খারাপ হইতো, ও মারতো, আমি কান্নাকাটি কইরা পরক্ষণে আবার আমি মানে ভুলে যেতাম। তখন বলতো কি, রে তোর সাথে কি পিত নেই, তোর কি ঘৃণা নাই, তুই কি মানুষ না, এত কিছু করি ঘৃণা করতে পারিস না আমারে, এত ভালোবাসিস কেন, তোর এত ভালোবাসলে কোনোদিনই ওই জিনিস থাকে না। হ্যাঁ, আমি তো তোকে ভালোবাসি না, বুঝতে পারিস না, আমি যে তোরে বলি। আমি কিছু বলতাম না, আমি শুধু ওর কথা শুনতাম, কিন্তু বুঝতাম মনে মনে একা কথা বলতাম। আমি যে কারোর সাথে শেয়ার করবো, এটা তো অফিসে চলে যাবে, এই জন্য শেয়ারও করতে পারতাম না কারোর সাথে। সবাইকে বলতাম না ভালো আছি, খুব ভালো আছি। এইভাবে চলতেছে। ওই যখন অফিসে এই ধরনের হলে মীমাংসা, এখন অফিস সিদ্ধান্ত নিল কি করা উচিত, ওকে যে কোনো একটা কিছু ওই মেয়ের কাছ থেকে দূরে সরাইতে হবে। অফিস জানলো যে স্যার একটা বিয়ে করেছে? হ্যাঁ, অলরেডি জানিয়ে গেছে। কেমনে জানলো? জানছে ওই মেয়ে জানাই দিছে ঘেটে। পরে বলছেন ওই সময় না, আমার বাসায় যে সময় আসছে না, এর মাঝখানে সে আবার আসছে, আইসা পোস্টে একদম মানে কমপ্লেইন করে গেছে সে আমাকে বিয়ে করছে। এখন তো তার মাথা আরো নষ্ট। তবে মেয়েটা কি চাচ্ছে তো সেই মুহূর্তে? মেয়েটা চাচ্ছে যে সে আমাকে তাড়াইয়া হয় তাকে রাখবে, নাহলে আমাকে রাখবে না, দুইটার একটা, সে চাকরি খাবে নাহলে আমাকে মানে তাড়াবে। হ্যাঁ, ও লাখিয়ে এসে কমপ্লেইন করার পরে তারপরে ওনারা এটা গ্রাহ্য করে নাই, উল্টো আরো বকাবকি কইরা তারাই দিচ্ছে। তারাই দেওয়ার পরে ওরা ওটা গুরুত্বই দেয় না যে লাখি এই ধরনের কথা বলতেছে বা আলমের বউ বা কিছু। হ্যাঁ, তারপরে এটা নিয়ে তেমন একটা আলোচনা হইল না, মানে ওই অফিস থেকে গুরুত্ব দেয়নি না না। তারপরে আলম হঠাৎ করে আমাকে বললো কি তুমি বাড়িতে যাও, আমি কয়েকদিন পরে আসতেছি, অনেক সুন্দর করিয়াই বললো। তা আমি ব্যাপারটা মানে হয়ে গেলাম যে কি ব্যাপার, উনি অনেক সুন্দর করে আমাকে বলতেছে তুমি বাড়িতে যাও, আমি কয়েকদিন পরে ছুটি আসতেছি। পরে আমি হ্যাঁ ঠিক আছে, আমি একা যাবো, হ্যাঁ তোমাকে আমি বাসে তুলে দিচ্ছি, তুমি চলে যাও। পরে আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে সে সত্যি আসছে কয়েকদিন পরে, এই ধরেন এক সপ্তাহ পরে আসার পরে এখন বলে যে আমি 1 মাসের ছুটি নিয়েছি, চলো আমরা একটু বাড়িতে বেড়াতে যাই পিরোজপুরে। এখন আমার মা শুনে তো ভয় পাচ্ছে যে এত কিছু যে করছে শুরু থেকে না। কিন্তু আপনি আমাকে একটা জিনিস বলেন, আপনার কোয়ার্টার তো ছেড়ে দিয়েছে সে এবং জিনিসপত্র ছেড়ে দিয়েছে, আমি তো তারপরে আবার আপনাকে 1 মাসের ছুটিতে যেতে বলছে, মানে তখন আপনারা দুজন কোথায় ছিলেন? কোয়ার্টার ছেড়ে দেওয়ার পরে আমি তো ওই সাইডম্যানের বাসা কয়েকটা দিন ছিলাম। আচ্ছা,
তারপরে ও আবার আমাকে বাড়িতে পাঠাই দেওয়ার পরে ও ছুটি নিয়ে আমাদের বাড়িতে গেল, চিটাগাং রাঙ্গামাটিতে। ও বাড়িতে যাওয়ার পরে আপনাকে ধরনের কথা বলছে? আমি ঠিক জিনিসটা বুঝতে পারছি না। একটা হচ্ছে যে আপনি তখন কোথায় থাকেন? থাকি না তো, আমি এসে কমপ্লেন কইরা আমার সাইডম্যানের বললাম না, আমি যে বাসায় থাকতাম তার সাইডের বাসায় আমি কয়েকটা দিন ছিলাম ওদের বাসায়। তো এই সময়ের ঘটনা এগুলো? হ্যাঁ হ্যাঁ, ওই সময়ের ঘটনা। ওকে। তারপরে আমি তো বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে ও প্রায় এক সপ্তাহ পরে আমাদের বাড়িতে আসলো। তারপরে আমার মা ওকে বললো ঠিক আছে, কিন্তু আমাকে বললো যে তুই যাইস না, আমার ভয় করতেছে কি না কি করে আবার, কেননা এর বড় বোন তো সুবিধার লোক না, বড় বোন, তারপর বোন ছোটটা, আর বড় ভাই তখন বিদেশে। পরে এইভাবে আমি চিটাগাঙে পৌঁছাইলাম। পৌঁছাবার পরে ওখান থেকে চাঁদপুরের গাড়ি ধরলো আর কি। চাঁদপুরের গাড়ি ধরার পরে চাঁদপুরে এসে পৌঁছালাম। পৌঁছাবার পরে লঞ্চে উঠলো রাত্রে। লঞ্চে ওঠার পরে ওই সারেঙের পিছনে 3 তলায়, সারেঙের পিছনে একটা মানে সিঙ্গেল কেবিন নেস, ওটা স্টাফ কেবিন হয়তো সম্ভবত, অনেক ছোট। তারপর ওখানে লঞ্চ ছেড়ে দিছে। পদ্মা নদী যখন পাড়ি দেয় তখন আমরা আবার ওই কেবিনের সামনে জায়গা আছে না, ওখানে দাঁড়াই আছি। তখন আমাকে বলে কি যে ফাতেমা, তোমাকে এখান থেকে যদি এখন আমি নদীতে ফালাই দিই। তখন আমি বলি কি আপনি কেমন কথা বলেন, আমি তো আপনি আপনি বলতাম, আরো আমাকে তুইতে মারি নাম ধরিয়ে বলতো। আপনি তো এই কথাটা ঠিক বললেন না, এইভাবে আমি কি করছি আপনাকে? হাসি দিয়া বলে কি আমার সাথে অনেক সুন্দর ব্যবহার করতেছে, হাসতেছে, অনেক আদর, মানে কথাবার্তা অনেক সুন্দর বলতেছে। আমি তো অনেক খুশি, আমার স্বামী আমার সাথে সুন্দর করে কথা বলতেছে। তবে আমার আতঙ্ক ঢুকে গেছে যে উনি নদীতে ফালাই দেবে মানে কি। আমিও হাসলাম ওনার সাথে সাথে। আমি বললাম যে দেখেন এইরকম কথা বলতে নেই। সাঁতার জানতেন? না, আমি সাঁতারও জানতাম না। তারপরে এইভাবে 10 মিনিট যাইতে না যাইতে সামনের লঞ্চ থেকে একটা লোক পড়ে গেছে পদ্মা নদীতে। ও মাই গড! আমাদের স্টেশন হচ্ছে পথে কাউখালী নামে, বুঝছেন, লঞ্চ টার্মিনাল আর কি। এখন ওখানে যাওয়ার পরে দেখতেছি যে উনি নামতেছে না, লঞ্চ টার্মিনাল ছেড়ে গেছে। কি ব্যাপার, নামেন না কেন? আমাদের বাড়ি তো এখানে। চুপ করে থাকো, তোমাকে কে বলছে আমি যেখানে নামবো ওখানে তুমি নামবা। আপনি না বাড়ি যাবেন বললেন? না, বাড়িতে এখন যাব না, পরে যাব। আচ্ছা, ও যা বলছে ওইটাই আমি মানছি। হুলাহারা টার্মিনালে যাওয়ার পরে পিরোজপুরে মেন যে টার্মিনাল আর কি, ওখানে যাওয়ার পরে আমরা ভাত খাইলাম। ভাত খাওয়ার পরে আবার খুলনার উদ্দেশ্যে রওনা হইল। গাড়িতে উঠবো ওই টাইমে তার আপন খালাতো বোনের সাথে দেখা। আপন খালাতো বোনের সাথে? হ্যাঁ, ওর বোন আর ও একই বয়সের, আলম আর ওর বোন। তখন দেখা হওয়ার পরে এখন কি ব্যাপার আলম, তুই কই যাচ্ছিস? বলে আমি খুলনা যাব। খুলনা যাবি মানে সাথেই মেয়েটাকে? এটা আমার ভাগ্নি। এখন মনে মনে যে কি রাগ করতেছি আমি, আরে বউরে ভাগ্নি বলতেছি, কারণ কি? এখন আমি ওই সময় কিছু বলি নাই। আপনাকে ভাগ্নি বলে পরিচয় করা দিচ্ছে? হ্যাঁ। যখন আমি গাড়িতে উঠছি তখন আমি খুব কান্না জড়িত কণ্ঠে বলতেছি, আমার চোখ দিয়ে পানি অলরেডি এসে গেছে। খুলনা আবার কার কাছে গেল? ওর আপন খালাতো বোন, বড় বোন। ওখানে বাসায় উঠলো। বাসায় যাওয়ার সাথে সাথে ওরা আবার 3টে মেয়ে 3টে ছেলে। তারপরে ওদের বাসায় উঠলো। উঠার পরে দেখি যে ওনার বোনাও আসলো। আসার পরে আমাকে করলো কি ভিতরের একটা বেডরুমে আমাকে বসাইলো। আর আমি যে বেডরুমে বসা সরাসরি সামনে কিচেনে দেখতেছি সব চলে গেছে। আমি একটু জাস্ট ইন্টারাপ্ট করছি আপনাকে। ও আপনাকে নিল তাহলে কার বাসায়? আপন খালাতো বোনের বাসায়। আপন খালাতো বোনের বাসায়। এর আগে আপনি কোনো কোথাও যান না? না, আমি ওদেরকে চিনিও না। আচ্ছা ঠিক আছে, বলেন তারপর। আমি এখানে বেডরুমে বসা, আমি তাকাইয়াছি, দেখতেছি সামনে কিচেন রুমে মানে রান্নাঘরে তারা সবাই চলে গেছে। কি ব্যাপার, জ্বর হয়ে গেছে, খুব কানাঘোষা করতেছে। ওই ফাঁকে দেখতেছি ওই যে মেয়েটা লাখিয়ে আসছিল আমার বাসায়, ওই মেয়েটার ছবি একদম আলমের সাথে একদম মানে কিভাবে যে তুলছে, স্বামী স্ত্রী যেভাবে তুলে না। হ্যাঁ, ওই ছবিটা কোথায় দেখলেন আপনি? ওই ছবিটা আমি ওখানে বসে ওদের দেখাইতেছে তাই দেখতেছি। দেখে হ্যাঁ, পরে আমার ওই খালাতো যে মানে ওর যে বড় বোন তার মেয়ে আছে ছোট, 3টার ছোটটা আর কি, ওকে জিজ্ঞেস করলাম। আমি এবার ওইটা দেখে আমি এখন কান্না করতেছি যে হায় আল্লাহ, ঘটনাটা কি? ওনার সাথে ছবি, তাই তো বিয়ে তো করছে, এটা তো সত্যই, ওই মেয়ে তো মিথ্যা বলেনি। তখন আমি ওই মেয়েকে বললাম কে রে, কার ছবি দেখাইলি ওরে ওখানে? কেন আপনি জানেন না, ওটা তো আর একটা মামি, আপনাকে বিয়ে করার পরে যাকে বিয়ে করছে, আপনাকে রাখবে না, ওকে রাখবে। এখন তো আমার মন আরো খারাপ হয়ে গেছে, কি বলে। তারপরে এইভাবে ওখানে প্রায় আলমে প্রায় 10-12 দিন আমার সাথে একত্রে থাকছি। খুবই মানে আমাকে ধরা দেয় না। আমি কিন্তু এই বিষয়টা কিন্তু ওখানে যে জানছি ওইভাবে আমার সাথে ধরা দেয় নাই, ঠিক আছে।
ধরে না দেওয়ার পরে দেখি যে 10-12 দিন পরে ও বলতেছে কি আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি, তুমি এখানে কয়দিন বেড়াও, তারপরে আমি নিয়ে যাব। আমাকে না নিয়ে আপনি যাওয়ার কথা বাড়িতে, এখন কি হলো? আমি যা বলি তাই শুনো, এখানে থাকো। পরে ঠিক আছে চলে গেল, কিন্তু আমার মনে একটা ভয় ঢুকে গেল যে আসলে সে কি করতে চায়। আস্তে আস্তে দেখতেছে যে কিরে দিন যায় মাস যায়, এরকম 5 মাস 6 দিন হয়ে গেছে, কিন্তু সবাই আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, ছোট থেকে বড়। কিন্তু আপনাকে ওখানেই রাখলো? হ্যাঁ, ওখানেই রাখলো কিভাবে? সে অত্যাচার শুরু করছে, মানে ওর বাসার ফ্যামিলির সবাই, এমনকি ওই যে ছোট যে মেয়েটা আমি যাওয়ার পর যে কথা বলছে ওই মেয়েটা বাদে সবগুলো আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। মানে আমাকে কাজের মেয়ের মতো খাটাইতেছে, রান্না বান্না করাইতেছে সকাল থেকে রাত্র পর্যন্ত। এইভাবে দেখতেছি কি আস্তে আস্তে তারা সবাই খারাপ ব্যবহার করতেছে আমার সাথে, এমনকি গালিগালাজ করতেছে। এইভাবে একদিন হঠাৎ কইরা একটা লোক আসছে বাসায়, চা নাস্তা টাস্তা আমি দিছি সবাইকে, দেওয়ার পরে সে নাস্তা টাস্তা খাইয়ে চলে গেছে। সেই লোক দেখতে আসছে আমাকে ইন্ডিয়া বিক্রি করে দিছে। আমি ঠিক বুঝলাম না। ওদের বাসায় একটা লোক আসছে, পুরুষ লোক, আমাকে দেখার জন্য। মানে সেই লোকের কাছে আমার ননদে আমাকে বিক্রি করে দিছে। আপনি কিভাবে বুঝলেন আপনাকে বিক্রি? এটা বলছে এই ফ্যামিলির লোক, ওই যে আমার ওর যে আপন খালাতো বোন আর ওই যে ছোট মেয়ে, এই দুইজনে আমাকে বলে দিছে। শুই না এখন আমি কি করব, কিভাবে সম্ভব? বাড়িতেও তো চিঠি, যত বাড়িতে আমাদের বাড়িতে যত চিঠি লেখি একটা চিঠিও তারা পোস্ট করে না, ফালাই দেয়। হ্যাঁ, তখন এই খবর আবার পাইছি, ওই ছোট মেয়েটা আমাকে সবসময় নিউজ দিতেছে ভালো মন্দ, ও আমাকে অনেক পছন্দ করত। তারপরে এগুলো শোনার পরে আমি এখন কি করব? আমার বড় ননদ সে আমাকে বিরক্ত করতেছে, গালিগালাজ করতেছে, মারতেছে। একদিন হঠাৎ করে আমাকে রুমে নিয়ে গেছে, রুমে নিয়ে তারপর আমার টান দিয়ে পুরো কাপড় খুলে ফেলেছে। তোর পরনে মানে শরীরে কি আছে? আমি না তো, কিছু নাই তো। বলে যা নিশ্চয়ই কিছু আছে, আমি এত তদবির চালাচ্ছি, তোর কিছু হচ্ছে না, তুই তো দিব্যি সুস্থ। আমি আল্লাহ আছে না উপরে, আল্লাহ থাকলে কিছুই হয় না। তারপর যাক, সে একদিন হঠাৎ করে, আপনি কি দুধর ফল চেনেন ভাইয়া? ওই যে কাটা কাটা, হ্যাঁ, এই শুকনো ফল সে করলো কি একদম বাইটিয়া ফিনিশ কইরা, তারপরে সে আমার খাবারের সাথে 2-3 দিন চেষ্টা করছে, একদিন ক্ষীরের সাথে একদিন ভাতের সাথে, এইভাবে আমাকে 2-3 দিন চেষ্টা করছে খাওয়াবার জন্য। কিন্তু আমার ওই খালাতো যে ননদ আর ওর মেয়ে, এরা চায় না কখনো যে আমাকে জানে মাইরে ফেলাক বা আমি গুম হয়ে যাই। এরা আমাকে বলে দিয়েছে যে দেখো ফাতেমা, তুমি এগুলো খাইও না, ফালাই দাও। উনি দিয়েছে, একদিন আমার সামনে ধরাই পড়ে গেছে। এখন আস্তে আস্তে বুঝতে পারতেছি যে তারা আমার পিছনে মানে অনেক কিছু করতেছে। আমি এক কাজ করি, আমি 3 তলার একটা মেয়ে, ওর সাথে আমার ছাদে দেখা হয়েছিল, ও আবার ইন্টারে পড়ে। তো ওরে বললাম, দেখ বোন, তুই আমাকে একটা হেল্প করতে পারিস? বলে যে কি? আমার বাবার বাড়ির এই ঠিকানা দিলাম, আমার বাবাকে একটু টেলিগ্রাম করে দিত যাতে আমাকে এসে নিয়ে যায়। 2-3 দিনের মধ্যে আসতে বলবি। 2-3 দিন পরে সে আমাকে মানে আমি গায়েব হয়ে যাব, সোজা গুম হয়ে যাব, এই ধরনের নিউজ। হ্যাঁ, সত্যি ওই মেয়েটা আমাকে আমার ঠিকানা নিয়ে আমার বাবাকে টেলিগ্রাম করছে। টেলিগ্রাম করার পরে আমার বাবা দেখতেছি যে হ্যাঁ সাথে সাথে চলে আসছে। আইসে এখন বলতেছে, আরে মা, তোর এত কিছু হয়েছে, তুই আমাকে জানাবি না? আমি অনেক চিঠি আমি দিছি আপনাদের, কিন্তু কোন চিঠি তারা পোস্ট করে নাই। তখন আমার বাবা বলে যে এখানে তোর ফুবার বাসা আছে, খালার বাসা আছে, আপন খালা আপন ফুবা। আমি তো বাবা জানি না। তারপরে আমরা চলে আসি ওখান থেকে। আইসা যা যা ঘটলো আমার সাথে পুরো ডিটেল, মানে ওখানে আমরা কমপ্লেন করলাম, আবার অফিসে কমপ্লেন করলাম। হ্যাঁ, লিখিত ভাবে, একদম লিখিত ভাবে। ওনার অফিসের যে ছাড়, ওনারা অনেক রাগ করলো যে এই জন্যই তো মেয়েটার কোনো খোঁজ পাচ্ছি না। ঘটনা কি 5 মাস 6 দিন নিখোঁজ হয়ে গেছে। এদিকে কমপ্লেন করে সে করছে কি, ওই যে মেয়ে লাখি বিয়ে করছে না, এই ফাঁকে ওই মেয়ে আবার সেই বিয়ে যে করছে সেই কাবিননামা প্রমাণ সব আইসা মানে অফিসে জমা করছে, কিন্তু তারা জমা ওইটা গুরুত্ব দেয় নাই। বলছে যে অরিজিনাল যে বউ সে আছে, সে কোথায়? আমার তো কোনো খুঁজই পাচ্ছে না। তারপরে এটা নিয়ে অনেক ওনারা চিন্তিত ছিল। যখন আমি আসছি সবাই খুশি হয়ে গেছে যে আরে মা, তোমাকেই তো খুঁজতেছি, তুমি কই ছিলা? তারপরে সবকিছু তো জানলো। জানার পরে ওকে করলো কি, ওকে মসজিদে উঠিয়ে আবার তওবা করাইলো, যার জীবনে এরকম করবি কিনা, তুই ধাপে ধাপে তো মানে কইরিয়ে যাচ্ছিস, এগুলো তো ভালো কাজ না। পরে করলো কি, ও এখান থেকে ওকে ট্রান্সফার করতে হবে, তা নইলে ও এই মহিলার সাথে এরকম করবে আর এই মেয়েটাকেও এরকম অত্যাচার করবে। তারপর করলো কি, ওখান থেকে যশোরে পাঠাই দিল আমাকে সহ, একদম একা, সাথে সাথে ট্রান্সফার করে যশোরে পাঠাই দিল।
যশোরে যাওয়ার পরে যশোরে যাই রাত 4টার সময় ওখানে যশোরে আমরা নামি। নামার পরে ওখানে একটা মানে হোটেলে ওঠে, তারপর আমাকে নিয়ে আবার সে করলো কি সিনেমা দেখলো, অনেক আনন্দ ফুর্তি করলো, আমাকে নিয়ে সিনেমা টিনেমা দেখলো। আমি তো খুব খুশি, আমি জীবনে সিনেমা হলে যাইনি। তখন আমি যশোরের নিরেলা সিনেমা হলে প্রথম ছবি দেখি। পরে পরদিন সকালবেলা আবার খুলনাতে আমার ফুবুর বাসায় গেল। ফুবুর বাসায় ওখানে প্রায় 20 দিনের মতো থাকার পরে আমার খালুর বাসায় আমি গেলাম। খালুর বাসায় ওখানে আমি প্রায় 2 মাসের মতন ছিলাম। তখন আমার আবার হঠাৎ করে না অনেক মানে শরীর অসুস্থ হয়ে গেল খালুর বাসায় থাকাকালীন। তখন আমার খালু অনেক করলো যে মেয়েকে আর কষ্ট দিতে পারবি না, তুই ওখানে নিয়ে বাসা নিয়ে ওকে নিয়ে থাক, তা না হলে কিন্তু আমি তোর চাকরিটা রাখবো না, এরকম হুমকি দিল। আমার খালু নিজেই সবকিছু কেনাকাটা করে আবার পুনরায় আমার একদম মানে কি বলবো রান্নাঘর থেকে শুরু করে সবকিছু আমার খালু আমাকে দিয়ে দেয়। তখন চলে যায় আর আমাকে বলছে যে ভালো মন্দ হইলে আমাকে জানাইস। কিন্তু আমি আর কোনোদিন ওই খালুর সাথে কথা বলতে মানে ওইরকম সুযোগই সে দেয় নাই আমাকে যোগাযোগ করার মতো। যশোরে যাওয়ার পরে আমি ওখানে যাওয়ার প্রায় 2 মাস পরে হঠাৎ করে আমার মেয়ে পেটে আসে। মেয়ে পেটে আসার পরে সে তো মানে আরো ক্ষিপ্ত। আমার ভাসুর বড় ওরা তো সবাই মানে বিরূপ আর কি, সবাই চাচ্ছে যে আমি বলছে যে যতদিন আছে, আমি এই কথাটা আসলে বিশ্বাস করি নাই, পরে কখন করছি ও আমার ভাসুরের একটা চিঠি আমার হাতে পড়ছে। চিঠিতে লেখা দেখতেছি যে তুই যতদিন চাকরি আছে ততদিন তাকে রাখবি, তারপরে তাকে ফেলে দিবি। আর আমাকে ওটা বলতো যে তোর 10টা বাচ্চা হইলো, আমি তোকে রাখবো না, আমি লাখিকে নিয়েই সংসার করব, লাখি আমার সবকিছু। কিন্তু আমার যখন বাচ্চা পেটে 5 মাস তখন লাখি হঠাৎ করে নিজের থেকে চলে যায়, অন্য ছেলেকে বিয়ে করে। তখন ও আমাকে একদিন হঠাৎ করে আসে, আমি অনেক অসুস্থ হয়ে যাই ভাইয়া, আমার বাচ্চা পেটে ছিল ওই সময়, আমার শরীরে অনেক পানি হয়েছিল, অসুস্থ ছিলাম। হঠাৎ করে এসে এখন বলে যে তোমার জন্য একটা সুখবর আছে। তখন আমাকে তুইতে মারিয়েই বলে, তুমি বলে না। আমি বললাম আমার জন্য আবার কিসের সুখবর? তখন উনি আঙ্গুর ফল নিয়ে আসছে, ইটে নিয়ে আসছে, কোনোদিন এটা করে নাই। আমি তো অবাক হয়ে গেছি। নিয়ে এসে তারপর আমার সুখবরটা দিল। তা ওর সাথে আবার কলিক আসছে 2 জন। উনি বললো যে হ্যাঁ ওই মেয়েটা না চলে গেছে। আমি বললাম এটা তো তোমার জন্য খারাপ খবর, আমার জন্য তো খুশির খবর। তো চুপ হয়ে গেল, ঠিক আছে। কিন্তু ভালো মন্দ তেমন একটা তারপরও সে আমার দিকে কেয়ার করতো না। ওই যে সময় ইচ্ছা করতো বাসায় আসতো, মন চাইতো বাজার করতো, যাইতো, এই অবস্থা। তো ওইভাবেই দিন চলতেছিল। যখন আমার পেটে 8 মাস আমার মেয়ে, তখন হঠাৎ করে একটা কাজের মেয়ে নিয়ে আসে। তখন আমি বলছি না আমার কাজের মেয়ে দরকার নেই, আমি কাজ করতে অনেক পছন্দ করি, নিজেই কাজ করি সব সময়। ডাক্তারে বলছে যে আপনি এইভাবে কাজ করবেন, সমস্যা হবে না। আমি বলছি না আমি ঠিক আছি, আমার কোনো সমস্যা নেই, আমি কাজের মেয়ে কোনো দরকার নেই। সে কাজের মেয়ে আনার পরে তার মানে পুরো চরিত্রটা আমার সামনে এসে যায়। এরকম আমি 1 দিন 2 দিন 3 দিন দেখতেছি যে প্রতিদিন আমি খাটে আর নিচে মানে আর একটা রুম ছিল, কিন্তু ওখানে তাকে শুইতে দেয় না, বলে যে না তুমি এখানেই শোবা। আমি বলছি না রুম তো আছে, কেন এখানে শোবে? মানে কি আপনাদের আমার বেডরুমে? আপনার বেডরুমে কি কাজের মেয়েকে থাকতে দিত? হ্যাঁ নিচে। আচ্ছা। তারপরে আমি 1 দিন 2 দিন 3 দিন আমি দেখতেছি, 3 দিন আমি দেখছি যে তার সাথে সে মেলামেশা করতেছে, তার সাথে কথা বলতেছে। আপনাকে বেডে পাশে শুয়ে রেখে? হ্যাঁ শুয়ে রেখে। অলরেডি আমি অনেক অসুস্থ, আমার শরীরে পানি, আমার মানে খুবই অসুস্থ, পুরো শরীর ফুলে গেছে। আপনি যেদিন দেখলেন প্রথম দিন কিছু বলেননি? 3 দিন দেখছি আমি। 3 দিন দেখছেন, প্রথম দিনে কিছু বলেননি, দ্বিতীয় দিনে না আমি ফলো করতেছিলাম যে আসলে কি এমনি দুষ্টুমি করতেছে, কথা বলতেছে নাকি। পরে 3 দিনের দিন দেখতেছি না সরাসরি সে মানে তার সাথে মেলামেশাই করতেছে। তখন আমার অনেক মানে আমার শরীরে এত কাঁপুনি, ঠিক আছে আমি কথা বলতে পারতেছিলাম। পরে আমি উঠে বইসা বলতেছি আমি এত অসুস্থ, একটা মানে কাজের মানুষ বাসায় থাকলে তার জন্য তো মায়া লাগে, আর তুমি এই ধরনের কাজ করলা, কালকে আমি বাড়িওয়ালার বলে দেবো। যখন বলছি তখন আমার গলা চিপে ধরছে। ঠিক আছে, আমি এই জায়গাটা থেকেই ফিরি ছোট্ট একটা বিরতির পরে। প্রিয় শ্রোতা, আপনারা ফাতেমা জামানের জীবনের গল্প এখানে শুনছেন। বিশেষ কারণবশত আমরা বেশ কিছু মিউট শব্দ ব্যবহার করছি, কিছু শব্দ এখানে প্রচার করা সম্ভব হচ্ছে না। তার একটি কারণ হচ্ছে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কোনো প্রতিষ্ঠানের উপরে যেন কখনো ব্লেম না যায়। আমরা হ্যালো 8920 সবসময় সচেতনভাবে যে কাজটি করার চেষ্টা করি, কারো যাতে সম্মান হানি না হয় এবং কোনো প্রতিষ্ঠানে যাতে সম্মান হানি না হয়। কারণ এটি ইনভেস্টিগেটিভ শো নয়। একজন মানুষের স্বীকারোক্তি কিংবা একজন মানুষের কথার মধ্য দিয়ে কোন প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তি মানুষের
প্রেস্টিজে আঘাত লাগুক সেটা আমরা নিশ্চয়ই সচেতন ভাবে চাই না। তারপরেও কেউ যদি কোনোভাবেই এটা হয়ে থাকেন নিজের ব্যক্তিগত জায়গা থেকে, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এর জন্য এই অনুষ্ঠানটি কোনোভাবেই দায়ী নয়। আমরা 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব। 4 মিনিট পরে আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। হ্যাঁ, গলা চিপে ধরার পরে তখন আমি হাত দিয়ে এরকম ধাক্কা দিয়ে তাকে করছি, বলে যে কাউকে বলবি না, খবরদার, তাহলে কিন্তু তোকে মেরে ফেলবো। তারপর চুপ হয়ে গেছি, কান্না করতেছি। সকালবেলা ওঠার পরে আমি আর কোনো কথা বলিনি। আমার ওর এক কলিকের বাসা, এক ভাবি, তার বাসায় আমি রিক্সা নিয়ে চলে গেছি। তারপরে যাওয়ার পরে দেখতেছি যে সে 10টা-11টার দিকে অফিস থেকে আইসা সে ওই বাসায় চলে গেছে। হ্যাঁ ভাবি কি, আমি ওনাকে বলে দিছি যাইয়া ওই ভাবি কি সবকিছু যে এরকম করতেছে। তখন উনি তো খুব খিস্তি অনেক বকাবকি করলো যে চাকরিটা কিন্তু আমরাই খাই বলাবো, তুই যা শুরু করছিস ভালো করছিস না। তখন কইরা আবার আমাকে নিয়ে আসলো বাসা থেকে। যখন 96 সাল তখন আমরা চলে আসি বান্দরবনে। আপনার বেবিটা হলো ততদিনে? হ্যাঁ, বেবিটা হলো, ফার্স্ট বেবি। হ্যাঁ, বান্দরবনে আসার পরেও এরকম ছোটখাটো অনেক ঘটনা ঘটছে। আমাকে সবসময় মাইর দইর গালিগালাজ, একদিন এরকম মানে ফাটাই ফেলাইছে একদম, আমার হাত টাত মুখ টুক মানে মাইরা ফাটাই ফেলাইছে। তখন আমি রাগ কইরা ওই প্রথম জীবনে আমি বাড়িতে চলে যাই। পরে আমি আবার নিয়ে আসছি, আবার আসছি, এইভাবে মানে কি বলবো। তারপরে গেলাম আপনাদের দিনাজপুর। তখন আবার আমার ছেলেটা পেটে, বুঝছেন, তখন আমার ছেলে 7 মাস পেটে। তারপর আবার ট্রান্সফার হয় তার বান্দরবনে। 2003 শেষে 5 দিকে আমি আসি কুমিল্লায়। 6 মাঝামাঝি সে মিশনে চলে যায়। তো মিশন থেকে আসে আপনার 2007 প্রথম দিকে, কেননা ওখানে যাই একটা অঘটন ঘটায়। তা ওনার মানে অন্যায় অত্যাচার মানে মিশন থেকে আসার পরে আরো বেড়ে যায় আমার উপরে। মারার সংখ্যাটা এতই বাইরে গেল। তখন আমার ছোট ভাই আছে, যে মানে সবাই ছোট যে ভাইটা, সে বলল যে আপা আমি তোমার ওখানে আইসা ক্যান্টনমেন্টে ভর্তি হব, তাহলে দেখবা ভাইয়ে তেমন একটা তোমার গায়ে হাত তুলতে পারবে না, আমি কাছে থাকলে পারবে না। তখন আমি ঠিক আছে তাহলে তো ভালোই হয়। তা আমার আব্বা আইসা ওকে সবকিছু ভর্তি টর্তি করে সবকিছু কিনা কেটে দিয়ে গেল, ভর্তি করে দিয়ে গেল। তো ও আমার কাছে থাকলো, কিন্তু ও যখন বাসায় থাকে তখন আমার সাথে খারাপ ব্যবহার করতে পারে না, ও ডাক নেয়। তখন আমার ওই যে আমাদের অফিসের যে মেজর, সে যার বাসায় আমার বিয়ে হয়েছিল, সে আবার ওখানে বাড়ি উঠছে ওই কুমিল্লাতে। তাকে আমি কমপ্লেন করলাম যে দেখেন এই অবস্থা। তারপরে বলল যে এটা তো খুব খারাপ কথা। সবাই একাত্র হয়ে আমাকে 15 দিনের টাইম দিল, আলমকে 15 দিনের টাইম দিল, যে তুমি এই 15 দিনে যদি ভালোভাবে চলতে পারো সিদ্ধান্ত নিবে, একাত্র থাকবা, তা নইলে তুমি সেপারেট হয়ে যাও। অলরেডি আমার ভাই কিন্তু আমার বাসায় আছে, এমনকি আমার চাচাতো যে বোন মানে আলমের ছোট বোনও আমার বাসায় আছে। তারপরে এদেরকে নিয়ে আমার বাবা মা আমাকে নিয়ে চলে গেল চিটাগাঙে। 15 দিন হইতে 13 দিন মানে 13 দিন চলতেছে, 13 দিনের দিন। ওখানে আবার ওই সময় নেটওয়ার্ক ছিল না। নেটওয়ার্ক না থাকার কারণে আমার পাহাড়ে, অনেক বড় পাহাড়ে উঠার পরে ওখানে দাঁড়াইলে নেট আসতো আর কি। আমি তো অনেক অসুস্থ, আমার ছোট 2 বোন আমাকে ধরে ধরে পাহাড়ের উপরে নিয়ে গেছে। নিয়ে তারপরে আমি আমার ভাইকে ফোন দিছি যে বাসায় বাচ্চাদের রেখে গেছি না, 2 বাচ্চার পরীক্ষা চলতেছে, ফাইনাল পরীক্ষা। তারপরে আমার ভাই আছে, ননদ আছে বাসায়। তা ওর খোঁজ খবর নিচ্ছি, মানে ও কলেজ থেকে আসছে মাত্র, শার্টটা খুইলে বলে যে করছে আফা আমি মাত্র আসছি, তোমার সাথে কথা বলতেছি, একটু ওয়েট করো। ও ভাত নিয়েছে, খায় নেই, তরকারিও নেয়নি। তারপরে আমার সাথে কল করার সাথে সাথে আলম আবার সাথে সাথে গেছে, মানে আপনার ভাইকে ফলো করছে। হ্যাঁ, সাথে সাথে যাওয়ার পর বলছে এই তোকে না মানা করছি ওর সাথে কথা বলবি না, তোর বোনের সাথে কথা বললে আমার বাসায় থাকতে পারবি না, তারপরেও কেন তুই কথা বললি। অলরেডি মারা শুরু করছে ছাদে বসে। তখন মোবাইল তো অনই আছে, তখন আমি শুনতেছি ও আপা আপা আমাকে মাইরে ফেলাইলো। তখন আমি বলি এই ওকে মারো কেন, মারো কেন, যা বলার আমাকে বলো, আমি তো বাচ্চাদের খোঁজ নেওয়ার জন্য ফোন করছি, যা বলার আমাকে বলো। সে কোনো কথাই শুনে না, ওইভাবে পিঠে। কিন্তু একটা মানে উনি আবার দোতলায় থাকে, মান্নান কইরে নাম। হ্যাঁ, তো উনি আজকে মানে বাসায় ছিল, তো ওনার ছেলের সাথে আমার ভাই লেখাপড়া করে। তখন ভাবি বলে কি ব্যাপার, ফারুকের কণ্ঠ শুনতেছি। হ্যাঁ, তো আলমের শালার কণ্ঠ, ঘটনাটা কি? তাকাইয়ে বেলকুনিতে যাইয়ে দেখতেছি যে রাস্তায় ফালাই আমার ভাইকে মানে পিটাইতেছে। আমার ভাই অলরেডি বেঘোষ। একটা আসতেছে, দৌড়িয়ে আমার ভাই বাঁচার চেষ্টা করছে, বলে ডাকাত 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 আসছে, আমার বাসার সবকিছু চুরি করে নিয়ে চলে যাচ্ছে। আমার ভাইয়ের হাতে আবার একটা ক্যামেরা সেট ছিল, নতুন কিনছে,
এই সেটটা নেওয়ার জন্য মানে ওই যেটা দিয়ে কথা বলতেছিল আর কি, সেই সেটটা নেওয়ার জন্য মানে সে মাইর খেয়েছে কিন্তু সেট ছাড়ে নাই আমার ভাই ও সময়। পরে সেই কিন্তু মনে করছে সত্যই সার্জন বলতেছে চোর ডাকাত ধইরে একেবারে মানে শোয়াইয়ে দিছে আর সে ইচ্ছে মতো পিটাচ্ছে। তখন ওই উনি আইসা দৌড়িয়ে দুনিয়ার মানুষ দেখতেছে, 2 সাইডে কোয়ার্টার, দুনিয়ার মানুষ দেখতেছে দাঁড়াই দাঁড়িয়ে ডাকাত পিটায়, ছাড়ে ডাকাত পিটাচ্ছে। উনি আইসা বাঁচালো আর কি মেজর, যেহেতু আলমের শালা প্লাস চাচা তো ভাই, কি বলেন আপনারা কেন ঠেকান না? রিপোর্ট হয়ে গেল, সাথে সাথে গোয়েন্দার রিপোর্ট হয়ে গেল যে অমুক এরকম শালাকে মাইরা অবস্থা খারাপ করে ফেলাইছে। ওখানে যাইয়া সবকিছু কমপ্লেন করলাম যে না এই লোকের সাথে আর সম্ভব না, এর একটা মানে ই করা দরকার। আপনি বারবার কমপ্লেন কেন করছিলেন? মানে কমপ্লেন করার পেছনের উদ্দেশ্যটা কি ছিল? সে যাতে শুধরায়, তারা তো সবসময় সমাধান করার চেষ্টা করে। আপনি টাইম দেখলেন যে বারবার আপনার সেই বিয়ের শুরু থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত অফিসে গিয়ে আপনি 3 বার করছি কমপ্লেন করেই যাচ্ছেন বা তার এগেইনস্টে আরো অনেকে কমপ্লেন করছে, শুধরানোর তো শেষ শুধরাচ্ছে না, তারপরেও কেন কমপ্লেন করছেন? এখন আমি তো তারাই ভরসা, আমি তো বাহিরে যাচ্ছি না, আর যেহেতু সে কর্মজীবী ওখানে আসলে কিছু করার থাকে না ওই সময়টাতে, আসলে যারা আপনার কথাই বলছিলাম যে আসলে আপনি কি বা করতে পারেন, এছাড়া আসলে তো কিছু করার নাই। হ্যাঁ বলুন। তারপরে এটা করার পরে বললে ঠিক আছে, ও করলো কি উল্টা আমার নামে কমপ্লেন করলো, আপনার নামে আমার মানে চরিত্র নিয়ে কমপ্লেন করবো। আচ্ছা, যে সে মনে হয় থাকবে না, ও মনে হয় অন্য কারোর সাথে সম্পর্ক আছে, এই জন্য সে আমার নামে এই ধরনের বলতেছে। 7 মাস তদন্ত করার পরে পুরো বাংলাদেশে যত জায়গায় সে থাকছে, যত কর্ম করছে, সবকিছু বেরোয় আসলো সামনে। তার ভিতরে সে ওই যে ফলস খাইছে রেশন, সেটাও আসলো। সম্পূর্ণ সব মিলেই মানে তার নামে 60টা কেসের কমপ্লেন হইল। আচ্ছা, আমাদের ওখানে আদালত আছে আলাদা, এটা একদম মানে সব যত সিনিয়র লোক আছে, জুনিয়র আছে, সবাইকে নিয়ে কোর্টে যেরকম বসে না এরকম বসে। ওখানে ছিলেন আপনি? অবশ্যই, আমার বাবা, আমি। আপনাদেরকেও ছিলেন? হ্যাঁ অবশ্যই, সব নথিপত্র ওনার যত অপরাধের সবকিছু নিয়ে বসছে। আমাকে এখন জিওসি বলে যে দেখো মা, তুমি যে সারা জীবন কষ্ট করছো সব প্রমাণ আমাদের এখানে, আর সে যে তোমার সাথে কি ব্যবহারটা করছে সব প্রমাণ এখানে, এতগুলা। তখন আমাকে বললো যে দেখো মা, এখন তার তো এই কর্মতে তার এই কয়টা কেস হয়, এখন মানে তাকে কি করা উচিত, এখন তুমি বলো, তুমি যেটা বলবা ওইটা করবো। তোমার তো 2টা বাচ্চা আছে। এখন বলছি যে স্যার আমার 2টা বাচ্চা আছে, ওরা অনেক অসহায়, আমার কথা বাদই দিলাম, কিন্তু তাদের ভবিষ্যৎ আছে, তাদের কিন্তু তারা কিন্তু রাস্তায় থাকবে। সে অপরাধী ঠিক আছে, কিন্তু আমার বাচ্চারা তো অপরাধ করে নাই, তার জন্য তো আমার বাচ্চারা কষ্ট পাইতে পারে না। আমি চাইবো স্যার দয়া কইরা তাকে মাফ কইরা যাতে আপনারা মানে তাকে পেনশনটা দেন, বাচ্চারা যাতে বাঁচতে পারে, তাহলে আমি অনেক খুশি হব। কিন্তু তার বিচার একমাত্র আমি আল্লাহর কাছে দেবো, আর দরকার নেই। রিটায়ার দিল, রিটায়ার দেওয়ার পরেও কিন্তু ক্ষান্ত নাই। রিটায়ার দেওয়ার পরে তারা করছে কি, তার রিটায়ার্ডের সব মিশনের টাকা সব আটকাই দিয়েছে। আটকাই দেওয়ার কারণ একটাই, যে সে আমার সাথে এখন পর্যন্ত সমাধান করে নাই। আর আমি এর ভিতরে এই 7 মাসে 5.5 মাসে মানে আমি প্রতিদিন সকালে অফিসে যেতাম, সকাল 8টার দিকে উপস্থিত আমার থাকতেই হইতো। কেন আপনাকে অফিস যেতে হবে? প্রতিদিন মানে যে কোনো সময় আমাকে অফিসে ডাকবে, আমার জবানবন্দি নেবে, মোকাবিলা করবে, যে কোনো কাজের জন্য আমার কাজ থাক আর না থাক আমার যাইতেই হইতো। ওকে, আপনার জবানবন্দি নিয়ে আলটিমেটলি কি লাভ, মানে কি করবে? আমি একটা জিনিস বুঝতে পারছি না। আপনি কমপ্লেন করলেন, সে কারণে এইরকম একটা আদালত বসলো। আচ্ছা, তারপরে আপনি আবার বলতেছেন যে চাকরি যাতে না যেতে ছেলে মেয়ের ইয়ে আছে, তাহলে আপনি কি বিচার? না, হ্যাঁ সেটাই কথা। আমার বাচ্চাদের দিকে তাকাই আমি ওকে মানে লাস্ট কমপ্লেনটা করছি। হ্যাঁ, আমি ক্লিয়ার না, আমি আপনাকে প্রশ্নটা আরেকবার করছি। সেটা হচ্ছে যে আপনি কমপ্লেন করলেন ওনার প্রবলেম গুলো নিয়ে, তারপরে অফিস থেকে একটা ব্যবস্থা নিল, তার সমস্ত কিছু ঘেটে ঘুটে দেখলো যে না কমপ্লেন সত্য, তারপরে আপনি আবার বলতেছেন তার চাকরি যেন না যায়, তাহলে আপনি কি? শোনেন, আমি তো গেছিলাম আপুসে সমাধান করার জন্য, যে সে আপুসে হয় আলাদা থাকবে না ভালোভাবে সে সংসার করবে। আমি তো তার সাজা দেওয়ার জন্য আমি যাইনি, আমাদের ওখানে একটা সমাধানের ব্যবস্থাটাই বেশি। আচ্ছা, সবসময় তারা চায়, জন্য ওনারাও চাচ্ছে যে সমাধান। হ্যাঁ, ওনারা যথাসাধ্য চেষ্টা করছে। আচ্ছা, হ্যাঁ, 7.5 মাস তদন্ত করার পরে রিপোর্ট সবকিছু আসার পরে তারা তারপরও চাচ্ছে যে আমরা সংসার করি। তারা কখনোই চায় না যে আমরা মানে সংসার
না করি, ঠিক আছে? মানে আপনি চাইলে এক মুহূর্তে তার চাকরি চলে যেতে পারতো, আপনি চাইলে তার জেলও হয়ে যেতে পারতো, কিন্তু যেহেতু আপনি চান নাই তারা ওখানে, সুতরাং তারা মীমাংসা করার চেষ্টা করেছে। ওকে, ওরা ওইটাই বেশি করার চেষ্টা করে সবসময়ের জন্য, আর বোর কথাটাই তারা প্রাধান্য বেশি দেয়, রাইট? হ্যাঁ, তখন মানে এইটা হইলো, এর মাঝে তো ছেলে মেয়ে আছে, পরিবার আছে, সবাই সাক্ষী তো নিচে, ওরা তো সবসময় দৌড়ের উপরে আছে, আমার মা বাবা সবাই আছে, খালি আমি একা না, কিন্তু ওখানে সবাই একটা দৌড়ের উপরে আছে। এইভাবে চলতেছিল বেশ অনেক দিন। তার ভিতরে কি হয়েছে, ওকে সাথে সাথে ও আবার ওই সময় চাকরি শেষ চলে গেছে, চলতেছে, অলরেডি শুরু হয়েছে। হ্যাঁ, তার ভিতরে এই গন্ডগোল। তারপরে সে করছে গিয়ে ওখানে নজরবন্দি, ওকে 5 মাস রাখছে একদম, মানে শুধু অফিসের ভিতরে থাকছে, খাইছে, ঘুমাইছে, এমনকি ঘেটেও আসতে দেয় নাই, কারোর সাথে দেখা করতে দেয় নাই, শুধু অফিস টাইমে অফিসে নিয়ে আসছে, এইভাবে নজরবন্দি রাখছে। তারপরে সমাধান তো একটা হইলো, হবার পরে সে রিটায়ার্ডে বলে যে তোমার বউর সাথে তো তুমি এখনো মীমাংসা করো নাই, তুমি তোমার বউকে নিয়ে আসো, তারপরে তোমার রিটায়ার্ডের টাকা দেওয়া হবে। রিটায়ার মানে কি? পেনশনের টাকা। এলপিআর এ গেল কত বছর পরে? আপনাকে বিয়ে করার কত বছর পরে এলপিআর এ গেল? 29। আপনাকে বিয়ে করার 29 বছর পরে এলপিআর? না না, ওর চাকরির বয়স। আপনাকে বিয়ে করার কত বছর পরে এলপিআর এ গেল? এটা মানে আমার বিয়ে হয়েছে কত সালে? আমার 93 ডিসেম্বরে। 93 সালে বিয়ে হয়েছে। এলপিআর এ গেছে কোন সালে? এই যে 7-এ, 2007-এ। তার মানে আমরা বলতে পারি 14 বছর। 14 বছর যাবত এইগুলো টানা হাঁচড়া করে যাচ্ছে না একেবারে। আপনিও তো কম না বাবা, কেন? মানে একটা মানুষের সাথে না না, আপনি শেষ করি আগে। একটা মানুষ যে আপনাকে মানে জীবনটাকে কেন আপনারা জীবন মনে করেন না? যে মানুষটা আপনাকে কোনোভাবেই জায়গা দিচ্ছে না তার কাছে, না স্বামী হিসেবে, না আপনাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছে, না আপনার সন্তানের দিকে সে তাকাচ্ছে, 14টা বছর সেই মানুষের সাথে করে যাচ্ছেন। একদম আমার ছেলে মেয়ে এই কমপ্লেনটা করতেছে সবসময়। দোষ একটা কথা আছে আমাদের, সেটা হচ্ছে অন্যায় যে করে এবং অন্যায় যে সহ্য করে দুজনেই সমান অপরাধী। আপনি যে এত এত কমপ্লেন করছেন, আমি ধরে নিচ্ছি সে নেগেটিভ ক্যারেক্টার। হ্যাঁ, তাহলে আপনি কি করলেন? আপনি কেন তার সাথে স্টে করতে গেলেন? আপনি চলে গেলেই পারতেন ওই সময়টাতে। নাম্বার 1, শেষ করি, আপনি চলে গেলেই পারতেন। 1, 2 নম্বর হচ্ছে আপনার সাথে অন্যায় করছে, আপনি তাকে শাস্তি দিলেই পারতেন, সবচেয়ে বেস্ট ওয়ে। হ্যাঁ, কারণ সে তো অপরাধী, একদম আগাগোড়া অপরাধী, আপনার কথা যদি মেনে নিই, তাহলে আপনি সেটা করলেই পারতেন, আপনি সেটাও করলেন না। আপনি তার চাকরিও ছাড়তে চাচ্ছেন না, আপনি 14 বছর ধরে একটা মানুষকে বারবার মিনিমাইজ করার চেষ্টা করতেছেন, মীমাংসা করার চেষ্টা করতেছেন, এবং যে আপনাকে বিন্দুমাত্র, আপনার কথা যদি মেনে নেই, আপনাকে বিন্দুমাত্র স্ত্রীর মর্যাদা দেয়, তাহলে আপনি 14 বছর যাবত, 14 বছর কিন্তু শেষ হয়নি, সে এলপিআর এ আসলো মাত্র। তাহলে মানে এটা কি? শোনেন, আমি আমার মা বাবার বড় মেয়ে। আপনি আমাকে কোন সোশ্যাল এথিক্স এর কথাই বলেন না। বাংলাদেশের অসংখ্য মেয়েরা এই একই রকম এথিক্স এর মধ্যে পড়ে থেকে নিজের জীবনটাকে শেষ করে। প্রথম কথা হচ্ছে এটা। আপনার বাবা মার বড় মেয়ে, কিংবা আপনি ক্লাস 5 পর্যন্ত পড়েছেন, সমাজের কথা চিন্তা করেছেন, শেষ পর্যন্ত রেজাল্ট কি হয়েছে সেটা তো আমাদের লিসনাররা শুনবে, ঠিক আছে? আপনাকে এখানে নিয়ে আসার প্রধান কারণটা কি? প্রধান কারণটা হচ্ছে যে লাখ লাখ মানুষ, লাখ লাখ ছেলেমেয়েরা আজকে এই স্টোরিটা শুনুক, শোনার পরে জীবনটাকে ভ্যালু দেখ, ঠিক আছে? যেখানে হচ্ছে না সেখানে 14 বছর যাবত চেষ্টা করব। আমি একমাত্র দুর্বল ছিলাম যে আমি উচ্চশিক্ষিত না, তো তারপরে আমার বাবা মা অনেক বিত্তশালী না, তো আমি কি করে খাবো? মানে আপনি ধরলেন 14 বছর যাবত এই কথাটা মাথায় রেখেই আপনি তার সাথে মিনিমাইজ করার চেষ্টা করছেন, কিন্তু আপনি আমি কিন্তু ওয়েট করছি সে কখন ভালো হবে। আপনি ভুল করেছেন, আপনি ওয়েট করেন, আপনি ভুল করেছেন, প্রত্যেকটা মোমেন্টে 100% করছি, এটা তো শিওর। আমরা সেটাই বলার চেষ্টা করতেছি। আমরা প্রিয় শ্রোতা, এখানে একটা জিনিস সেটা হচ্ছে আপনার সামনে একের পর এক ভুল হয়ে যাচ্ছে, এবং তারপরে সেটাকে আপনি বারবার মিনিমাইজ করার চেষ্টা করতেছেন, আপনি সমাজের কথা চিন্তা করতেছেন, আপনি পরিবারের কথা চিন্তা করতেছেন।
কেউ না করে, আমার মতো যেন ভুল কেউ না করে কোনোদিন, যে স্বামী সংসার জীবন ছেলে মেয়ে এটা ভাইবা যেন জীবনের এই ধরনের কোনো কিছু যেন কোনদিন যেন এগুলো ধৈর্য না ধরে। আমি অনেক বড় ভুল করছি। আমার বাচ্চারাও সব সময় বলে যে তুমি তোমার জীবন থেকে তুমি তো ভুল করছো, আমাদের জীবনটাও তুমি বরবাদ করছো, আমাদের শেষ করে দিয়েছো। তোমার মা বাবাও ভুল করছে, আমার মা বাবা 100% ভুল করছে। আর তার সাথে তারা যদি গাইড দিত আমাকে করতো, তাহলে আমি এই ভুলটা করতাম না কখনই। প্রত্যেকটা মা বাবা যেন ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখায়, লেখাপড়া জানি না দিকে আমি অনেক দুর্বল। আজকে আমি একমাত্র এই কারণেই আমার জীবনটা বরবাদ হয়ে গেছে যে আমি লেখাপড়া জানি না।